নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কার দখলে দিল্লি। এই বিশেষ অনুষ্ঠানে গোটা দেশে আমার আপনার মতো সাধারণ ভোটাররা কি ভাবছেন সেই জনমতের একটা আভাস, একটা ইঙ্গিত পাওয়ার চেষ্টা করেছি আমরা এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানি যৌথ জনমত সমীক্ষায় গোটা দেশের মানুষের মত তুলে ধরার চেষ্টা করেছি। আর বিশেষ করে এই পশ্চিমবাংলায় 42টি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে খুব স্পষ্টভাবে তার আভাস এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো। আমরা পাশাপাশি কোন দলের ভোটের শতাংশ কত পাওয়ার সম্ভাবনা তাও তুলে ধরবো আপনাদের সামনে। কিন্তু তার আগে আসুন অন্যান্য সংস্থা, সংবাদ মাধ্যম এবং সমীক্ষক দল মিলে যে সমীক্ষাগুলো চালিয়েছে এখনও অবধি যে ফলাফল আমাদের সামনে এসেছে তার উপর চোখ রাখি। প্রথমেই দেখব CNN-IBN এবং CSDS সমীক্ষক সংস্থা, তারা গোটা দেশে কি হতে পারে তার একটা আভাস তুলে ধরার চেষ্টা করেছে। গোটা দেশের ছবি আমরা প্রথমে দেখব, তারপরে আলোচনার দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের 42টি আসনে আমরা কনসেন্ট্রেট করব। কিন্তু প্রথমে দেখব CNN-IBN এবং CSDS ন্যাশনাল ডেটা, তারা ঠিক কী তথ্য তুলে ধরলো, কি আভাস পাচ্ছি গোটা দেশে। চূড়ান্ত দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও বেজে গিয়েছে 2014 লোকসভা নির্বাচনের দামামা। বিজেপির দাবি মোদি ঝড়ে ভর করে 10 বছর পর দিল্লি দখল করবে তারা। উল্টো দিকে কংগ্রেসের আশা রাহুল ক্যারিশমায় ভর করে তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করবে ইউপিএ। দিল্লিতে বিধানসভা নির্বাচনে জয়ের পর গোটা দেশেও ছাপ ফেলতে তৎপর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ময়দানে রয়েছেন মমতা, মায়াবতী, জয়ললিতা, মুলায়ম, নীতিশ, নবীন, কারাট রাও। কি হতে পারে লোকসভা নির্বাচনের ফল? ভোটারদের মন বুঝতে শুরু হয়েছে সমীক্ষা। উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, এই 13টি রাজ্যের 447টি লোকসভা আসনে সমীক্ষা করেছে CNN-IBN এবং CSDS। 533টি আসনের মধ্যে বর্তমানে লোকসভায় বিজেপি, শিবসেনা ও শিরোমণি অকালি দল অর্থাৎ এনডিএর সদস্য সংখ্যা 127। 447টি আসনে CNN-IBN এবং CSDS এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী 2014-এ তারা 152 থেকে 201টি আসন পেতে পারে। 533টি আসনের মধ্যে বর্তমানে লোকসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা 204, সহযোগী এনসিপির 9 মিলিয়ে তাদের মোট শক্তি 213। CNN-IBN এবং CSDS এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী 2014-এ 447টি আসনের মধ্যে তারা 54 থেকে 111টি আসন পেতে পারে। 533টি আসনের মধ্যে বর্তমানে বামেদের সাংসদ সংখ্যা 24। 447টি আসনে CNN-IBN এবং CSDS এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী 2014-এ তারা 9 থেকে 21টি আসন পেতে পারে। প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে আম আদমি পার্টি 447টি আসনের মধ্যে 4 থেকে 6টি পেতে পারে বলে CNN-IBN এবং CSDS এর যৌথ জনমত সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষা অনুযায়ী বাকি আসনগুলি বিভিন্ন আঞ্চলিক দল ও নির্দলরা পেয়েছে। এবিপি আনন্দ। আপনারা দেখলেন CNN-IBN এবং CSDS এর জনমত সমীক্ষায় কি উঠে এসেছে। এবার আপনাদের দেখাবো ইন্ডিয়া টুডে গ্রুপ এবং সি ভোটার, তারাও সমীক্ষা চালিয়েছিল গোটা দেশে। পশ্চিমবঙ্গে আরেকবার বলবো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই 42টি আসনে কি হতে পারে আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমরা আসবো। কিন্তু তার আগে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষায় কি উঠে এলো গোটা দেশে আপনাদের সামনে। 2014 লোকসভা নির্বাচনে কি হতে পারে ফল? ভোটারদের মন বুঝতে শুরু হয়েছে সমীক্ষা। উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, পশ্চিমবঙ্গ, ওড়িশা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, কর্ণাটক, অসম, এই 19টি রাজ্যের 479টি লোকসভা আসনে যৌথ জনমত সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে ও সি ভোটার। 533টি আসনের মধ্যে বর্তমানে লোকসভায় বিজেপির সাংসদ সংখ্যা 112। 479টি লোকসভা আসনে ইন্ডিয়া টুডে ও সি ভোটারের করা জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে 162টি আসন। 533টি আসনের মধ্যে বর্তমানে লোকসভায় কংগ্রেসের সাংসদ সংখ্যা 204। 479টি লোকসভা আসনে ইন্ডিয়া টুডে ও সি ভোটারের করা জনমত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস পেতে পারে 76টি আসন।
533টি লোকসভা আসনের মধ্যে বর্তমানে বামেদের সাংসদ সংখ্যা 24। 479টি আসনে করা সমীক্ষায় বামেদের 16টি আসন পাওয়ার সম্ভাবনা, যদিও তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কেরল ও ত্রিপুরায় সমীক্ষা করা হয়নি। কেরলে 20টি এবং ত্রিপুরায় 2টি আসন রয়েছে। ইন্ডিয়া টুডে ও সি ভোটার যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে 479টি আসনের মধ্যে 5টিতে জয়ী হতে পারে আম আদমি পার্টি। সমীক্ষা অনুযায়ী বাকি আসনগুলি বিভিন্ন আঞ্চলিক দল ও নির্দলরা পেয়েছে। এবিপি আনন্দ। আমরা আলোচনায় আসবো দ্রুত। এই যে দুটো সমীক্ষক সংস্থার ফিগার আপনাদের সামনে রাখলাম তা নিয়ে আলোচনা। আমার একদিকে আছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়, তার পাশে রয়েছেন বিজেপি নেতা তথাগত রায়, তার পাশে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক। আমার অন্যদিকে আছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আছেন অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমে তথাগত দাকে দিয়ে শুরু করবো। তথাগত দা, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, বিজেপি ক্ষমতায় বা এনডিএ ক্ষমতায় শোনা যাচ্ছে, কিন্তু এই যে দুটো সর্বভারতীয় সংস্থার সমীক্ষা আমরা দেখালাম তাতে একজন দিয়েছে 152 থেকে 201 এনডিএকে, বিজেপিকে 162 দিয়েছে আরেকটি সংস্থা, ম্যাজিক ফিগার হচ্ছে 273। তাহলে এক হচ্ছে যে সেই জোটের ওপর ভরসা করতে হচ্ছে, এবং দুই হচ্ছে সেই রাস্তা ম্যাজিক ফিগারের গোলে পৌঁছানোর রাস্তাটা অনেক লম্বা এখনো। এই সমীক্ষা যদি ঠিক ইঙ্গিত দেয়। সমীক্ষা তো সমীক্ষাই, এবং সমীক্ষার পরে এমনি সাধারণ রাজনৈতিক কার্যকর্তা হিসেবে আমাদের কিছু বলার থাকতে পারে না। যখন নির্বাচনের ফল বেরোবে তখন সমীক্ষার ফলটা যাচাই করা যাবে। এটা প্রায়ই হয় না, কিন্তু আমি আজকে খানিকটা চেষ্টা করেছিলাম। এই গত 4টে রাজ্যে যে নির্বাচন হলো, যার ফলাফল ডিসেম্বর মাসে বেরোলো, অর্থাৎ দিল্লি, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ, এই 4টে রাজ্যে 3টে সংস্থা সমীক্ষা করেছিল, এবিপি, CNN-IBN এবং নিয়েলসেন, এবিপি, নিয়েলসেন, CNN-IBN এবং আজ তক। এতে দেখা যাচ্ছে যে দিল্লিতে বিজেপিকে 37টি আসন দিয়েছিল, সে জায়গায় বিজেপি 32টি আসন পেয়েছে, খুব একটা বেশ কম হয়নি। কিন্তু কংগ্রেসকে 16টি আসন দিয়েছিল, সেটা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ 8টি আসন আছে। এবং আপ পার্টিকে 15টি আসন দিয়েছিল, সেই জায়গায় আপ পার্টি প্রায় দ্বিগুণ আসন পেয়েছে, অর্থাৎ 28টি আসন পেয়েছে। কিন্তু মধ্যপ্রদেশে হিসেবটা অনেকটাই নড়ে গেছে, অর্থাৎ কিনা মধ্যপ্রদেশে এবিপির এবিপি নিয়েলসেনের সমীক্ষা অনুযায়ী 136টি আসন দিয়েছিল, মধ্যপ্রদেশে বিজেপি 165টি আসন পেয়েছে, কংগ্রেসকে দিয়েছিল 80টি আসন, কংগ্রেস পেয়েছে 58টি আসন, এবং অন্যান্যরা 12টি আসন পেয়েছে। অন্যান্যদের কটা দেওয়া হয়েছিল? 7টা দেওয়া হয়েছিল। আপনি বলছেন যে সমীক্ষার ফল অনেক সময় মেলে না। মানে যেটা দেখা যাচ্ছে, সমীক্ষার ফল কখনোই পুরোপুরি মিলবে না, তাহলে তো সমীক্ষা দিয়েই নির্বাচনে কি প্রয়োজন। আরেকটা জিনিসও খেয়াল রাখবেন তথাগত, আমরা অন্তত যে সমীক্ষা অন্য দুটি সংস্থা দেখালাম, বা আমাদের যেটা নিয়েলসনের সমীক্ষা আমরা দেখাবো, এটা কিন্তু করা হয়েছে, ধরুন আমাদেরটা বলতে পারি যে 28শে ডিসেম্বর 2013 থেকে 12ই জানুয়ারি 2014, অর্থাৎ নির্বাচনের বেশ কয়েক মাস আগে। এবং দর্শকদের জানিয়ে রাখি যে আমরা এটা প্রতি মাসে করব, অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনাদের দেখালাম, ফেব্রুয়ারিতে নিয়েলসন সংস্থা এবিপি আনন্দ আবার সমীক্ষা চালাবে, মার্চেও চালাবে। সুতরাং নির্বাচনের যত কাছাকাছি আসবে তার অ্যাকিউরেসি বাড়বে। 1 নম্বর, আমি আপনার পার্টটা মেনে নিলাম যে ভারতবর্ষে সমীক্ষা অনেক সময় দেখা গেছে মেলেনি, ফাইন। আমার বক্তব্য, আমার প্রশ্নটা যেখানে ছিল সেটা হচ্ছে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতায়, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতার কাছে পৌঁছাতে পারবে কি পারবে না? না, সে প্রশ্নটা পরে আসছি, সেটা তো একেবারেই শেষে বোঝা যাবে। কারণ আজকে সমীক্ষা যেটা হয়েছে সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি পৌঁছতে পারছে না। কিন্তু এর আগে আমরা 3টে সমীক্ষার সঙ্গে যদি মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে দিল্লি বাদে বাকি 3টে রাজ্যেই বিজেপির যা সংখ্যা ছিল সমীক্ষাতে, তার চেয়ে অনেক বেশি সংখ্যা উঠে এসছে। যেমন ছত্তিশগড়ে বলা হয়েছিল, ছত্তিশগড়টা ঠিক আছে, মধ্যপ্রদেশে বলা হয়েছিল 136টি থেকে 146টি আসন পাবে, সেই জায়গায় মধ্যপ্রদেশে 165টি আসন পেয়েছে CNN-IBN। আর আজ তক বলেছিল মধ্যপ্রদেশে 138টি আসন পাবে।
সে তুলনায় রাজস্থানে বলা হয়েছিল 110টি, অথবা CNN IBN বলেছিল 126টি থেকে 36টি আসন পাবে। সেই জায়গায় রাজস্থান, আমি আমি যেটা বলবার চেষ্টা করছি যে অনেক সময় না মেলে, কিন্তু আপনারা সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে আছেন, এর মধ্যে থেকে একটা ভুল হয়, সেইটা আপনার আশাবাদ হতে পারে না। কিন্তু এর মধ্যে আশাবাদ নয়, এর মধ্যে যে প্যাটার্নটা দেখা যাচ্ছে, প্যাটার্নটা হলো যে লাগাতার কনসিস্টেন্টলি বিজেপির যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যাটার চেয়ে কম সমীক্ষায় বেরিয়েছিল। অর্থাৎ সমীক্ষায় যা বেরিয়েছিল, পরবর্তীকালে বিজেপি অনেক বেশি আসন পেয়েছে। এই ঘটনাটা, এই ব্যাপারটা যদি এক্সট্রাপোলেট করা যায়, অর্থাৎ এর যদি পুনরাবৃত্তি আবার নির্বাচনে হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা বেশি আসন পাবো, এবং সেই আসনটা 273-এর কাছাকাছি চলেও যেতে পারে, 273 পারও হতে পারে, না হতে পারে। কিন্তু একটা কথা ঠিক, যে এই নির্বাচনে যে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বিজেপি সর্বাপেক্ষা বেশি ভোট পেয়ে একটা সবচেয়ে আগে গেলেও কোন দলই যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এই কথাটা অনেকদিন ধরে বলা হচ্ছে। এটা নিয়ে কোনো বিতর্কের আজকে খুব বেশি জায়গা আছে বলে আমার মনে হয় না। যেটা আজকে বোঝা দরকার সেটা হলো যে এটা হলে কি হবে, এটা হলে কি কোনো সরকার হতে পারবে, না এটা হলে আবার 2 বছর বাদে সেই দেবেগৌড়া, সেই ইন্দর গুজরাল বা চন্দ্রশেখর বা ভিপি সিং এর মতন নির্বাচন, এবং আবার সেই 2000 কোটি টাকা খরচ করে মানুষের পকেট কাটা যাবে। মান্নানদা, এই যে সমীক্ষা, তাতে কংগ্রেসের মোটামুটি বিরোধী আসনে বসা নিশ্চিত। একটা সমীক্ষা দেখাচ্ছে 52 থেকে 111, আরেকটি সমীক্ষা বলছে যে 100-র কাছাকাছিও যাবে না, 76। এত কম সংখ্যা, যদি আমি কংগ্রেস শেষ কবে পেয়েছিল? 77 সালে। আমি বলছি যে এত কম সংখ্যা কোনোদিনই হয়নি, 112-র নিচে কোনোদিনই নামেনি। একদম 112। আমি বলছি যে তথাগততার একটার সঙ্গে আমি একমত, যে তথাগত বললেন যে প্রেডিকশন কোনোদিনই তোমাদের যে অ্যাসেসমেন্ট যেগুলো তোমরা করো, অ্যানালিসিস করো, সেটা মেলেনি। কারণ আমি তোমাকে একটা ঘটনা বলছি, যেন উনি কতগুলো, আমি অন্তত এবিপি আনন্দে আপনাকে এক্ষুনি ডেটা দিয়ে দেখাতে পারি কত অ্যাকিউরেট মিলেছিল। কিছু কিছু ক্ষেত্রে মিলেছে, কিছু ক্ষেত্রে মেলেনি। আমি তো বলছি, শোনো, 2004 সালে লোকসভা নির্বাচনটা ডিউ ছিল অক্টোবর মাসে, অক্টোবর কি নভেম্বর মাসে ছিল। তার আগে 2003 সালে নভেম্বর মাসে ইলেকশনটা হলো, কতগুলো রাজ্যে বিজেপি উইন করলো। তারা সরকার গঠন করার পর তারা একটা আশাবাদী হয়ে গেল যে যখনই আমরা সরকার তৈরি করে পেরেছি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এবারে লোকসভা তো জিতবো। দিয়ে ওরা 6 মাস প্রায় ইলেকশনটাকে আগিয়ে নিয়ে চলে এলো, পার্লামেন্ট ভেঙে দিয়ে বললো আমরা ইলেকশনে যাব, এবং ইলেকশনে চলে গেল। যাওয়ার পরে কি হলো, ইন্ডিয়া সাইনিং, ওরা এতে বলে করলো যে আমরা সরকার গঠন করবো, কিভাবে কি করবে না করবে সব করলো। গিয়ে দেখা গেল যে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারলো না। পরের বারের ক্ষেত্রে হলো কি, আবার প্রজেক্টেড প্রাইম মিনিস্টার হয়ে গেলেন আদবানি 2009 সালে। এবার সবাই ধরে নিল, মিডিয়া ধরে নিল, এবার আদবানি প্রাইম মিনিস্টার হচ্ছেন। প্রাইম মিনিস্টার হলে কি হবে না হবে তার সে এখন যেমন নরেন্দ্র মোদীকে নিয়ে করছো, তখন আদবানিজিকে নিয়ে এইভাবে ঠিক একইভাবে আরম্ভ হয়েছিল। গিয়ে দেখা গেল কংগ্রেসের সিটটা বেড়ে 207-এ পৌঁছে গেল। ফলে এইরকম আমরা অনেকবার দেখেছি। আচ্ছা, সমীক্ষার পার্ট বাদ দিন, কিন্তু ইউপিএ 2-এর পারফরমেন্স, শেষের দিকের পারফরমেন্স এবং এই মুহূর্তে নির্বাচনের আগে খুব সুবিধাজনক অবস্থায়, আমি সমীক্ষা বাদ দিচ্ছি, আছে কি কংগ্রেস? একদিকে মূল্যবৃদ্ধি, দুর্নীতি, হাজারো অভিযোগ। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে কোথাও কোথাও আমি ওদের সুবিচার পাইনি, পরবর্তী ক্ষেত্রে সেটা হবে। অনেক ক্ষেত্রে হয়েছে, প্রচারে হয়তো কখনো কখনো কংগ্রেসকে অ্যাকিউজ করে নিয়েছে, কিছু কিছু মেলাইন। আপনি জানেন যে পারসেপশন ভোটারদের, এটা পারসেপশন ভোটারদের, আমি অনেক ক্ষেত্রেই বলছি তো মেলেনি। শিলা দীক্ষিত হেরে যাবে এটা কেউ বলতে পেরেছিলেন? বলতে পারেননি। সবাই ধরে নিয়েছিলেন যে নেক টু নেক ফাইট হবে, ফটো ফিনিশ হবে রাজস্থানে, সব চ্যানেলই প্রায় কথা বলছিল, কিন্তু তা তো হয়নি, ফটো ফিনিশ তো হয়নি। রাজস্থানে একটা এরকম হ্যাবক ডিফাকেল হবে আমাদের, আমরা তো ভাবতে পারি। দেখুন, ছত্তিশগড়ে আমরা বলেছিলাম নেক টু নেক ফাইট, হুবহু তাই হয়েছে। আমি তোমাকে বলছি সুমন, তুমি যদি একটু অ্যাসেম্বলিগুলো আর পার্লামেন্টগুলো হিসেব করে দেখো, এই 6 মাস 8 মাসের মধ্যে অ্যাসেম্বলি পার্লামেন্ট হয়েছে এই কতগুলো স্টেটে। মধ্যপ্রদেশে দিগ্বিজয় সিং যেবার আমাদের চিফ মিনিস্টার হলেন, আমরা সেখানে মেজরিটি পেলাম, হ্যাবক মেজরিটি পেলাম, কিন্তু পার্লামেন্ট ইলেকশনটাতে আমরা 9টার বেশি লোকসভা সিট পেলাম না। আবার রাজস্থানে একবার তাই হয়েছিল,
আমরা হ্যাভক মেজরিটি পেয়েছিলাম, কিন্তু আমরা পার্লামেন্টে রেজাল্ট ভালো করিনি। আবার এবারে আমরা করেছিলাম কি, গতবারে পার্লামেন্টে আমরা ফটো ফিনিশ, অ্যাসেম্বলিতে ফটো ফিনিশে জিতেছিলাম, বিধানসভায় ওই 100 কত সিট, মানে একদম টাইট হয়ে গভর্নমেন্ট ফর্ম করেছিলাম, কিন্তু পার্লামেন্টে আমরা 20টা সিট পেয়ে গেলাম 25টার মধ্যে। ফলে দেখা যাচ্ছে যে বিধানসভা এবং লোকসভার মধ্যে সিটের তারতম্য অনেক হয়। ঠিক একই অবস্থা হয়েছিল দিল্লি লোকসভা এবং দিল্লি বিধানসভা। যদি দেখো 6 মাসের মধ্যে ইলেকশন হয়েছে, কিন্তু লোকসভা বিধানসভার ফলটা একদম বিপরীত হয়েছে। তুমি হিসাবগুলো মিলে দেখবে, আমার সংখ্যাগুলো আমি তো বলছি, একবার হয়েছিল আমরা দিল্লিতে পাবোই না, ঠিক হয়েছিল, কিন্তু 7টার মধ্যে 6টা লোকসভা পেয়ে গেলাম, কারণ বিধানসভা আমরা গোয়ারা নেড়েছিলাম কমাস আগে। সেই জন্যই বলছি উল্টোটা হয়েছে, তোমরা তোমাদের মতো করছো, আমরা সারাদিন সারাদিন সবাই তথাগত আমরা সবাই পাড়ায় পড়ে থাকি, দেখছি কিন্তু বুঝতে পারি না, ভবিষ্যৎবাণী না একটা আভাস পাওয়ার চেষ্টা। এবং হয়তো দেখবেন সামনের বার এই এবিপি আনন্দ নিয়েলসনের ফেব্রুয়ারির সমীক্ষা থেকে অনেকটা তফাৎ। তোমার মনে আছে আমরা এই পশ্চিমবাংলাতে কয়েকবারই মিডিয়া বলে দিয়েছে বামফ্রন্টের আমলে যে একবার 170 বিধানসভায় কংগ্রেসে, বিবিসি পর্যন্ত বলছে, সমস্ত বলে দিলে এবার গভর্নমেন্ট আসছে। সিদ্ধার্থ একবার যেবারে লিডার অফ দি অপোজিশন হলেন, সেবারে পর্যন্ত, তার আগের বার একবার 2001 সালে যখন জোট হলো, সবাই তো মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন, দিয়ে অনেক কিছু হলো, কিন্তু দেখা গেল আমরা এমন একটা অবস্থায় কোথাও কোথাও বিরোধী দলের স্বীকৃতি পেতে আমাদের নাজেহাল হতে হয়েছে। ফলে হচ্ছে আপনি কিন্তু প্রশ্নটার উত্তর দিলেন না, সুমনের প্রশ্ন, কংগ্রেস সুবিধার জায়গায় আছে কি নেই? কংগ্রেস তো সুবিধার জায়গায় আছে কিনা আছে, যেটা আপনি বললেন, আপনার কথা দিয়ে আমি উত্তরটা দিচ্ছি। আপনি বললেন ফলাফল বেরোলে তখন বোঝা যাবে, আপনি বললেন একটু আগে, আপনিও উত্তরটা দেননি, আপনিও কিন্তু উত্তরটা দেননি, আপনিও বললেন প্রশ্ন করা হয়নি, আমি কিন্তু আমাকে তো ওই প্রশ্ন করা হয়নি, বলছি ফলাফল বেরোলেই দেখবেন যে আপনারা সঠিক। একদম 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 ফাইন। আমরা মান্নানদা যেহেতু বলছিলেন যে সমীক্ষক সংস্থা, এটা ঠিক যে আরেকবার দর্শকদের আমরা জানিয়ে দিতে চাইবো যে এটা কোনো ফলাফলের ভবিষ্যৎবাণী বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা না, একটা জনমতের আভাস পাওয়ার চেষ্টা আমরা করেছি এবং সমস্ত সমীক্ষক দলই সেটাই করে থাকেন। আপনাদের দেখাবো যে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির গত কয়েকবারের সমীক্ষা সত্যি সত্যি কি বাস্তবের কাছাকাছি, সবগুলোই দেখাবো, বাস্তবের কাছাকাছি পৌঁছে দিতে পারে, কতটা তফাৎ থাকে বাস্তব এবং সমীক্ষায়। তফাৎ থাকাই স্বাভাবিক, তবু কতটা থাকে, কিছু ফিগারস আপনাদের সামনে। ভোটারের মন যাচাই করতে একাধিকবার সফল হয়েছে এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা। রাজধানীর মহারণ থেকে গ্রাম দখলের লড়াই, বহু ক্ষেত্রেই সমীক্ষার সঙ্গে মিলে গিয়েছে ফল। 2011 সালে বিধানসভা ভোটেও সমীক্ষা করেছিল এবিপি আনন্দ ও নিয়েলসন। প্রথমে জনমত সমীক্ষা, পরে বুথ ফেরত সমীক্ষা। দুই সমীক্ষাতেই ইঙ্গিত দেওয়া হয় পরিবর্তনের হাওয়ায় রাজ্যে পালাবদল হতে চলেছে। এবিপি আনন্দ নিয়েলসন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয় 2011 বিধানসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 225টি আসন। ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেস তৃণমূল জোট পেয়েছে 226টি আসন। 2011 এবিপি আনন্দ নিয়েলসন বুথ ফেরত সমীক্ষায় বাম শিবিরে ইন্দ্রপতনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সমীক্ষায় বলা হয়েছিল হারতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়রা। ভোটের ফল বেরোনোর পর দেখা যায় এরা প্রত্যেকেই পরাজিত হয়েছেন। সম্প্রতি পঞ্চায়েত ভোটেও নির্ভুল প্রমাণিত হয়েছে এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত ছিল পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, দক্ষিণ দিনাজপুর এই 9টি জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল। আর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও উত্তর 24 পরগনা এই 3টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকলেও এগিয়ে থাকতে পারে তৃণমূল। সব মিলিয়ে 12টি। বাস্তবে ভোটের ফলেও দেখা গেল এই সবকটি জেলাতেই জিতেছে তৃণমূল। যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল শুধুমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদই নিজেদের দখলে রাখতে পারে বামেরা। ভোটের ফলেও দেখা গেল একমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদই ধরে রাখতে সফল বামেরা। সমীক্ষায় ইঙ্গিত ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদে এগিয়ে কংগ্রেস। ভোটের লড়াইয়ে একমাত্র সেই মুর্শিদাবাদ জেলা পরিষদই দখল করেছে কংগ্রেস। এবিপি আনন্দ।
সুকান্তদা, আপনার কাছে আসবো। এই সমীক্ষা যদি যে আগে ন্যাশনাল ফিগারগুলো দেখালাম, খুব স্পষ্টত যে বিজেপি বা এনডিও ম্যাজিক ফিগার থেকে অনেকটা দূরে, কংগ্রেসের তো সম্ভাবনাই নেই সরকার গলার ক্ষেত্রে, খুব আশাবাদী না হওয়াই ভালো এই সমীক্ষা অনুযায়ী। ফেডারেল ফ্রন্ট যে কথাটা বারবার উঠছে, এই সিচুয়েশনে, এই হাং পার্লামেন্টের সিচুয়েশনে কতটা শক্তিশালী হতে পারে, কতটা ক্ষমতার নির্ধারক নির্ণায়ক হতে পারে? আমি তোমার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে একটি কথা শুধু বলবো, যে আমরা অনেকেই বলছি যে সমীক্ষার কোনো গুরুত্ব নেই, ফলেন ও পরিচয়তে, তাহলে তো আর আলোচনার কোনো অবকাশই থাকে না। এই একটা কথাতেই শেষ হয়ে যেতে পারে যে ফল প্রকাশের সময় দেখবো, তখনই আমরা বুঝে নেব। আমরা তো এটা জেনেই আলোচনাতে এসেছি যে একটা সমীক্ষা হয়েছে এবিপি নিয়েলসনের, এবং এই ধরনের সমীক্ষা একটা সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। সেটা কোনো দলের পক্ষে জনমত যা পাওয়া গেছে তার প্রতিফলনটা ওরা দেখাবার চেষ্টা করে, সেভাবে দেখিয়েছেন। আমার পক্ষে ভালো হলে আমি গ্রহণ করবো, আদারওয়াইজ আমি গ্রহণ করবো না, তাহলে আমার মনে হয় এই ধরনের আলোচনাতে আমার অংশগ্রহণ করাই উচিত না। এইটা এই ভূমিকাটা দিয়ে আমি এটাই বলতে চাইছি যে সমীক্ষার ফলাফল আমি দেখতে পাচ্ছি এখন, এটা আমাদের যেটুকু মানুষের সঙ্গে যোগাযোগ আছে খুবই সামান্য, ক্রস সেকশন অফ পিপলের সঙ্গে আমার যোগাযোগ এখনও আছে। এটা কিন্তু মনে হয় যেন, মানে আমরাও ভোটের আগে অ্যাসেসমেন্ট করি, তো পলিটিক্যাল পার্টি করে, লিডার্সরা করে, বিভিন্ন গণসংগঠন করে, তারা তো এইভাবে সমীক্ষা করে না, কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো আসে সেগুলো যাচাই করে একটা মোটামুটি ঠিক করে যে জনমতটা কোন দিকে, হাওয়াটা কোন দিকে বইছে, তার থেকে খানিকটা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বোঝা যায়। আমি আমার 45 বছর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এইটুকু বলতে পারি যে গত কয়েকটি ধারাবাহিকভাবে বিভিন্ন যেগুলো সমীক্ষা হচ্ছে, তারা কিন্তু প্রায় সঠিক সংখ্যার কাছাকাছি পৌঁছেছে। একেবারে 100-র মধ্যে 100 পারবে তা তো নয়। এই যে এখন হাং পার্লামেন্টের কথাটা সবাই মেনে নিচ্ছে, কারো বক্তব্য এটা নেই যে আমরাই সরকার গড়বো, এই দাবিটা কিন্তু জোরগলায় কেউ করতে পারছেন না। এই সিচুয়েশনে থেকে দূরে যখন সমস্ত বড় রাজনৈতিক দল, ফেডারেল ফ্রন্টের ক্ষমতায় দখল করা, ক্ষমতায় যাওয়ার কতটা সম্ভাবনা? দেখুন, ফেডারেল ফ্রন্ট বা যে নামই হোক, বিভিন্ন সময়ে এটা তো একটা প্রক্রিয়া এবং এটা একটা পরীক্ষা হয়েছে আমাদের ভারতবর্ষে, হয়নি তা না। 67 সালে বিভিন্ন প্রদেশে যুক্তফ্রন্ট যখন গঠিত হলো, কংগ্রেসের বিরুদ্ধে মানুষ ভোট দিলেন 67 সালে প্রথম, তখন থেকেই পরীক্ষা নিরীক্ষা চলছে। কেন্দ্রে 77 সালে প্রথম, তারপরে অনেকবার পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো হয়তো ব্যর্থ হয়েছে। তার মানে এই নয় যে পরীক্ষাটা থেমে যাবে বা আগামী দিনে পরীক্ষাটা সফল হবে না। সুতরাং আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের দেশে এই সংসদীয় ব্যবস্থাটা চলেছে, একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, এরার অ্যান্ড ট্রায়াল, এটার মধ্য দিয়ে চলেছে। তাতে আমার মনে হয় যে এই নির্বাচনের পরে ফেডারেল ফ্রন্টের ক্ষমতায় আসার সম্ভাবনাটা প্রবল, যেহেতু তথাকথিত যে জাতীয়তাবাদী দুটো দল, জাতীয় দল কংগ্রেস এবং বিজেপি, তারা সেই ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছাতে পারছে না কোনোভাবে। কাছাকাছি তো দূরের কথা, অন্তত 100-150 আসন কম পাবে যারা, যদি কংগ্রেস এগিয়ে থাকে বা বিজেপিও এগিয়ে থাকে, এরা কেউ ম্যাজিক ফিগার থেকে অন্তত 100-150 আসন পিছিয়ে থাকবে। তাহলে এই যে ভয়েরটা রাজনীতি, এটা তো ভয়ের থাকবে না, ভ্যাকুয়াম থাকবে না। তাহলে এই ভ্যাকুয়ামটাকে ফিল আপ করছে কারা? তাহলে বিভিন্ন রাজ্যের যে আঞ্চলিক শক্তি বা যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে জোরদার করার জন্য যারা দাবি তুলছেন, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই শূন্যস্থান পূরণ করবে। এটাই একটা স্বাভাবিক প্রবণতা হওয়া উচিত, রাজনৈতিক প্রবাহ হওয়া উচিত। এবং আমার মনে হয় যে ভারতবর্ষের বর্তমান ঘটনাক্রম সেই রাজনৈতিক প্রবাহের দিকেই ধাবিত হচ্ছে বলে আমার ধারণা। একেবারে। আমি সুজনদার কাছে আসবো, দুটো স্পেসিফিক প্রশ্ন সুজনদা। এক হচ্ছে এই দুটি সমীক্ষা দুটি অন্য সংস্থার, একজন ত্রিপুরাকে ধরা হয়নি, 9 থেকে 21 দেখাচ্ছে বামেদের, আর একটা ত্রিপুরা এবং কেরল বাদ দিয়ে 16 দেখাচ্ছে। আমি যদি একটা সম্ভাব্য ফিগার নিই, তাতে আপনারা এটা 30-এর কাছাকাছি ম্যাক্সিমাম পৌঁছতে পারছেন। 2004-এ 61 ছিল, সরকারের প্রাণভোমরা ছিল আপনাদের কাছে, তা সত্ত্বেও অবশ্য নিউ ডিল হয়েছিল, আপনারা বাধা দিতে পারেননি। সেইখানে কতটা দুর্বল জায়গা থেকে এবার দৌড় শুরু করছে বামেরা? মানে যে দুর্বলতম জায়গা থেকে বামেরা দৌড় শুরু করেছে বলে এতদিন প্রচারটা চলছে, অন্তত আপনার সমীক্ষা দেখা যাচ্ছে তত দুর্বলতম জায়গায় নাকি নেই। যা এখনো পর্যন্ত বাজারে চলছে তাতে তো কেরালা এবং পশ্চিমবঙ্গ বাদ দিয়ে 16, গতকাল রাত্রে আমি তো কেরালা এবং ত্রিপুরা বাদ দিয়ে 16 একদম, কেরালা এবং ত্রিপুরা বাদ দিয়ে, মানে মুখ্যত পশ্চিমবঙ্গ, মুখ্যত। কালকেও তো শুনছিলাম মানে ম্যাক্সিমাম আমাদের রাজ্যে যারা শাসক দল তারা 2-2 বলছিলেন,
কালকে শুনছিলাম 2ও নয়, ওটা নাকি 0। তাহলে অন্তত 0টা 12, 13, 14-তে উঠে আসছে, বোঝা যাচ্ছে এই অল্প সময়ের মধ্যে। কোথায় গিয়ে ঠেকবে 23-এ না 33-এ, এগুলো খানিকটা হাইপোথেটিক্যাল, আমি সে আলোচনার মধ্যে যাচ্ছি না। কিন্তু অন্তত এটুকু বুঝলাম যে 0-2-এর গল্প যারা করছে তারা হয়তো আরেকবার গলা উঁচিয়ে 0-2-এর গল্পটা সুকুমার রায় হজবরলের ভাষায় উঠতির দিকে, পড়তির দিকে নয়। সেটা তো বটেই, বীজের বয়স। আমি এবার সুখেন্দুদার কাছে হুবহু যে প্রশ্নটা করেছিলাম, যে আপনারা বলছেন বিজেপিকেও হারাতে হবে, কংগ্রেসকেও হারাতে হবে, সরকার করবে কারা, তৃতীয় চতুর্থ কোন ফ্রন্ট? দেখুন, দুটো শতসিদ্ধ যেটা হয়ে গেছে প্রায়, মানে আমরা বলছিলাম তো গত মাস দিনেক ধরে আমরা যে স্লোগানটা দিয়েছি সেটা হচ্ছে কংগ্রেসকে হারাও, বিজেপিকে ঠেকাও। এটা আপনাদের সার্ভের রেজাল্ট আসার অনেক আগে যেটা আমরা বলছিলাম, যদি এগেইন কয়েনজ করছি, কংগ্রেসকে হারাও, বিজেপিকে ঠেকাও, দেখা যাচ্ছে যে আপনাদের সার্ভের ট্রেন্ডটাও তাই বলছে। কংগ্রেসকে হারাও, হ্যাঁ তাই, বিজেপিকে ঠেকাও, বিজেপি ঠেকে আছে, এগোবার খুব সম্ভাবনা নেই, এবং সেটা দেশের পক্ষে খুব ভালোও হবে না। বিজেপি সেটা তো আপেক্ষিক, ওনারা বলবেন ভালো হবে, আচ্ছা বেশ, সেটা আপেক্ষিক। তাহলে কারা? আপনার প্রশ্ন হচ্ছে তাহলে কারা? তৃতীয় চতুর্থ অবশ্যই যে জোটে সুখেন্দু বাবুরা থাকবে, আপনারা থাকবেন না, আপনারা থাকলে ওরা থাকবে, বলতে পারবো না। সে কে থাকবে কে থাকবে না বলতে পারবো না। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা শক্তি, যেটা গত 10, 12, 15 বছরের দুটো এক্সপেরিয়েন্স আমাদের কাছে স্পষ্ট হয়েছে। 99 সালের পর 2004 পর্যন্ত শাইনিং ইন্ডিয়ার তত্ত্ব আমরা দেখে এসেছি, শুনে এসেছি, তার ভবিতব্য মানুষের উপরে কি হয়েছে বুঝেছি আমরা। গত বিশেষ করে 5টা বছর, প্রথম 5টা বছর ইউপিএ খানিকটা আমরা চাপে রাখতে পারতাম বলে, ঠেকেছিল বলে অন্তত এতটা মানুষের বিপদ হয়নি, যে বিপদটা গত 4-5 বছরে ভয়ঙ্কর হয়ে বাড়ছে। তাহলে মানুষের বিপদটাকে ঠেকাতে হবে। পলিটিক্স আফটার অল ইজ কনসার্ন উইথ দি পিপল, মানুষ। আমরা 5 জন নেতা মিলে কে কিরকম কিভাবে চলছি এটাই একমাত্র বিষয় কিন্তু নয়। প্র্যাকটিক্যালি গত কয়েকটা বছরে যেভাবে আমাদের দেশের অর্থনীতিতে ব্যক্তি মানুষের ভূমিকাটা ক্রমশ মার্জিনালাইজড হচ্ছে, যার প্রতিফলন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কর্মসংস্থান, আমাদের আদারওয়াইজ বিভিন্ন গ্রোথ প্যাটার্নগুলো, ফ্যাক্টরসগুলো, ইভেন দেশের বাইরে আপনি গুজরাট দেখলে একই প্যাটার্ন পাবেন, আমাদের বক্তৃতায় যাই হোক না কেন। তার বাইরে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির অগ্রগতি, সেটাই লক্ষ্য, সেটাই ভবিষ্যৎ, এর বাইরে কিছু হবে না। ফাইন, আমি এবার দ্রুত আসব যে দুটি সংস্থার কথা আমরা বলছি, সিএনএনআইবিএম এবং সিএসডিএস, তাদের সমীক্ষায় এই যে পশ্চিমবঙ্গের 42টি আসন, তাতে ঠিক কি, কোন দল কত পাচ্ছে, কি উঠে এসছে, প্রথমে দেখব সিএনএনআইবিএম এবং সিএসডিএস এর পশ্চিমবঙ্গের সমীক্ষায়। দেখব 2009 লোকসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বয়সও এখন 3 বছর ছুঁই ছুঁই। এই পরিস্থিতিতেই সামনে লোকসভা নির্বাচন। কি ভাবছে রাজ্যবাসী? পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের ফল কি হতে পারে তা বুঝতে যৌথ জনমত সমীক্ষা করেছে সিএনএনআইবিএম এবং সিএসডিএস। 2009 লোকসভা নির্বাচনে তৃণমূল 19টি আসন পেয়েছিল। সিএনএনআইবিএম এবং সিএসডিএস এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী এবার তাদের আসন বেড়ে হতে পারে 20 থেকে 28টি। গত লোকসভা নির্বাচনে বামেরা পেয়েছিল 15টি আসন। এই সমীক্ষা অনুযায়ী এবার তাদের আসন কমে হতে পারে 7 থেকে 13। গতবার কংগ্রেস 6টি আসন পেয়েছিল, এবার তারা 5 থেকে 9টি আসন পেতে পারে। গতবার বিজেপি 1টি আসন পেয়েছিল। সিএনএনআইবিএম এবং সিএসডিএস এর যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী এবার তারা পেতে পারে 0 থেকে 2টি আসন। এবিপি আনন্দ। আপনাদের এবার দেখাবো ইন্ডিয়া টুডে এবং সি ভোটার, তারাও পশ্চিমবঙ্গের এই 42টি আসন নিয়ে কি বলেছে, কোন দিকে মানুষের মত, তার আভাস পাওয়ার চেষ্টা করেছে তারা, কটি আসন কারা পাচ্ছে, কি
কি বলছে ইন্ডিয়া টুডে এবং সি ভোটার আপনাদের সামনে। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, সরগরম রাজ্য রাজনীতিও। কোন পথে হাঁটবে বাংলা? মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রাখবে রাজ্যবাসী, নাকি মোদি ম্যাজিক কাজ করবে বাংলাতে? কংগ্রেস কি পারবে তাদের হাতে থাকা আসনগুলি ধরে রাখতে? বাংলার মানুষের মন আঁচতে সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে সি ভোটার। 2009-এর লোকসভা নির্বাচনে তৃণমূল 19টি আসন পেয়েছিল। ইন্ডিয়া টুডে সি ভোটারের যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী এবার তারা পেতে পারে 23টি আসন। গত লোকসভা নির্বাচনে বামেরা পেয়েছিল 15টি আসন। এই সমীক্ষা অনুযায়ী এবার তাদের আসন বেড়ে হতে পারে 16। 2009 সালে কংগ্রেস পেয়েছিল 6টি আসন, এবার তারা মাত্র 2টি লোকসভা আসনে জয়ী হতে পারে। গতবার বিজেপি 1টি আসন পেয়েছিল। ইন্ডিয়া টুডে সি ভোটারের যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী বাংলায় এবার বিজেপির খাতা খোলার সম্ভাবনা নেই। ইন্ডিয়া টুডে সি ভোটারের যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী অন্যান্য এবারও 1টি আসন পেতে পারে। এবিপি আনন্দ। কি মনে হচ্ছে সুকান্তদা এই দুটি সংস্থার আসন থেকে? আপনাদের 20 থেকে 28 একজনরা দিচ্ছে, আরেকজনরা দিচ্ছে 23। আমার মনে হয় যে যেভাবে সমীক্ষা চালানো হয়ে থাকুক না কেন, যে গ্রাউন্ড লেভেলে একেবারে গ্রাসরুট লেভেলে যে ধরনের সমীক্ষা করা উচিত, এরা করেছে কিনা আমি বলতে পারবো না। যদি করতেন তাহলে আমার মনে হয় যে এই ধরনের ফলাফল আসতো না, এটা আমাদের বিশ্বাস। এই ফলাফল খারাপ মনে হচ্ছে না, আমি তো আগেই বলেছি যে একটা সুস্পষ্ট ইঙ্গিত বহন করে, এটা তো চূড়ান্ত নয়। আর সুজন বাবুরা তো কোনো পুরাণেই বিশ্বাস করেন না, তো শূন্য পুরাণেও বিশ্বাস করবেন না, এটা স্বাভাবিক। আমি সেই প্রসঙ্গেও যাব না, কিন্তু একটা টিম যখন খেলতে নামে, আপনার সময় আমি বাধা দিই না, একটা টিম যখন খেলতে নামে তখন শেষ ওপেনিং ব্যাটসম্যানই বা যে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করার জন্য নামে, আর 10 উইকেটে হারাবো সবাই ভাবে। তো আমাদের প্রচেষ্টা তো থাকবেই যে আমরা 42টি আসনেই জিতবো, এ তো অপরাধ কোথায়? কিন্তু সেটা কে গ্রহণ করলো কি করলো, আসল কথা হচ্ছে মানুষ। এই সমস্ত আলোচনা একদিন শেষ হয়ে যাবে যেদিন মানুষ তাদের সিদ্ধান্তটা শেষ কথা বলবে। এবং আমরা মনে করি এটা একটা প্রবণতা দেখায় যে জনসমর্থনের ভিত্তিটা কারো বাড়ছে না কমছে, এই প্রবণতাটা কিন্তু এই সমীক্ষাতে প্রতিফলিত হয়। তাতে দেখা যাচ্ছে সমস্ত সমীক্ষাতে যে তৃণমূল কংগ্রেসের আসন বাড়ছে, অন্যান্যদের আসন কমছে। তাহলে এই যে প্রবণতা, এই প্রবণতাটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। না, কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিই ইন্ডিয়া টুডেতে বামেদের আসন বাড়ছে 15 থেকে 16। এটা আমার কাছে একেবারে বিশ্বাসযোগ্য না। কি বলবেন সুজনদা? একটা সমীক্ষা 7 থেকে 13, অবশ্যই আপনাদের আসন কমছে, আর একটা সামান্য বাড়ছে, 1 বাড়ছে, 16 হচ্ছে। না, আমি তো এটাই প্রথম বলছিলাম, মানে এখানে আরো স্পষ্ট হলো, আপনি যেহেতু রাজ্যের কথা আসলেন। আমি এখানে আসার আগে, আপনার সমীক্ষাটা দেখার আগে পর্যন্ত, যদি আপনার সমীক্ষা রিপোর্ট এখনো দেননি, মানে 2 না 0 এর মধ্যে ঘোরাফেরা করতে হচ্ছিল আমাদের। একটু বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলবার মতন সুযোগ আপাতত সমীক্ষা দিচ্ছে। ন্যূনতম 7-এ দাঁড়িয়েছে সমীক্ষা অনুযায়ী, অন্তত 0 দাঁড় করাই দেখতে পাচ্ছি। এখন কথাটা অন্য, যেটা উনি একদম কারেক্টলি বলেছেন, ঠিকই বলেছেন উনি, যে খেলার মাঠে নেমে তো প্রথম বলতেই হবে আমি সেঞ্চুরি করব, ফলে 42টা জিতবেন তৃণমূল, এই মনোভাব থেকে তৃণমূল চলুক। শুধু আমার একটি ছোট্ট জিনিস প্রশ্ন, 42টা জিতবর মনোভাব নিলে যে অ্যাটিটিউডে, যে বডি ল্যাঙ্গুয়েজে চলতে হয়, তাহলে পশ্চিমবঙ্গটা শান্তিপূর্ণভাবেই চলতে পারতো। এত জবরদস্তির দরকার বোধহয় হতো না। আসলে ওরা বুঝে গেছেন গতবার যেতে কমবে, যেহেতু কমবে, অতএব সব ধরনের শক্তি ব্যবহার করে জোর করে একটু জিত বাড়ানো যায় কিনা তার চেষ্টাটা করছে। একটা জিনিস, লড়াইয়ের ময়দানে, ভোটের লড়াই বলছি, গায়ে-গতরে লড়াই নয়, লড়াইয়ের ময়দানে নামলে তো সমস্ত মানে 10-0 গোলে হারাবো এই মানসিকতাই ভালো। 42টা আসন তো টার্গেট হওয়াই উচিত যে কোনো রাজনৈতিক দল। তাই বললাম, কিন্তু বেশি ফাউল করে কখন? যখন একেবারে দল বিপর্যস্ত, বুঝছে যে হাল খুব খারাপ, তখন ফাউল আরো ফাউল করে। ওরা এত ফাউল করছেন, সেটা থেকে বোঝা যাচ্ছে যে নিজে একটু নার্ভাস আছে। আমি মান্নানদা কাজে যাব। মান্নানদা, হ্যাঁ, আমি প্রথমেই বক্তব্য রেখেছিলাম, কিছুটা পার্সিয়ালি আমি তথাগত তাকে সাপোর্ট করেছিলাম, সুখেন্দু সেটা কন্ট্রাডিক্ট করেছিলেন। তো তারপরে দেখলাম যে আবার আমার বক্তব্যতেই ফিরে এলো ওরা, সঠিক হয়নি। যখন রাজ্যের এই রাইট, মানে এটা সংখ্যাটা কম হচ্ছে, তখন বলছে ঠিক মতো এটা বলে যে ঠিক মতো এটা হয়নি, মানে এটা সঠিক নয়, এটা তো বলেছে না। আমি বলেছি তাহলে এটা সঠিক না, আমি বলেছি বামফ্রন্টের যে সংখ্যাটা দেখিয়েছে, ঠিক বলতে চাই, আগের গুলো বললে আমি বললাম যে বামফ্রন্টের যে সংখ্যাটা দেখিয়েছে সেটা আমার কাছে অবিশ্বাস্য। তার মানে আমার একটা মতামত থাকতে পারে তো, আমার, কিন্তু আমি সামগ্রিকভাবে
এই যে সমীক্ষা, সেই সমীক্ষাকে আমি নাকচ করে দিচ্ছি। সুগন্ধ, আমি বলছি যে তুমি যেটা সামগ্রিকভাবে বলছো সমীক্ষাটাই ফালতু। আমি বলছি এই কথা আমি বলছি না, সমীক্ষাতে বামফ্রন্টের যেটা কম দেখিয়েছে, এই বেশি দেখিয়েছে, তোমাদের যেটা কম দেখিয়েছে, আবার কংগ্রেসেরও বেশি দেখিয়েছে। হ্যাঁ, আমি বলছি এটা একটা প্রবণতা। আমি বলছি তুমি অবিশ্বাস্য বলেছো, আমি বলছি সঠিক বলেনি। তোমার ওকালতির ভাষাতে তুমি একটু আমাকে, আমি ওকালতি করি না সেই জন্য একটু বুঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি তোকে বলছি যে এই যে ওদের আশায় গুড়ে বালি, মানে বিজেপির যে আমাদের তথাগতটা খুব উৎফুল্ল হয়ে গেলেন যে প্রধানমন্ত্রীকে রিসিভ করতে এয়ারপোর্টে বোধহয় হাজির হয়ে যাবেন। তো এই তোমাদের এইসব এতগুলো এতেই বলছে 211, আর ধরে নিলাম 42টায় তৃণমূল পেয়ে গেল পশ্চিমবাংলায়। কারণ এখন পর্যন্ত বিজেপির শরিক বলতে কেউ তৃণমূল ছাড়া আর কেউ আসবে বলে মনে হয় না। কারণ প্রত্যেকেই বলেছে সাম্প্রদায়িক শক্তিকে যে কোনো উপায় পরাস্ত করতেই হবে, সাম্প্রদায়িক শক্তি তাদের মেন শত্রু, এটা সবাই বলছেন। তা একমাত্র মানে তৃণমূলই একটা মানুষের একটা ধারণা, মেবি রং, মানুষের একটা ধারণা যে আগামী দিনে হয়তো আবার বাজপেয়ী না থাকলেও আদবানি তৃণমূল বিজেপি জোট হবে। সুকান্ত দা কি বলবেন? তো আমার আর কি বলতে হবে? এখন সেই জন্য তাতেও কিন্তু হচ্ছে না। এটাই উত্তর দিয়ে দিই। প্রথমত হচ্ছে যে তৃণমূল বিজেপির সঙ্গে যাবে কি না যাবে সেটা তো মাননীয় সাহেবরা ঠিক করবেন না, সেটা তৃণমূল নেতৃত্ব ঠিক করবে। এক, দুই হচ্ছে তৃণমূল যে কি করবে সেটা অলরেডি আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আমরা কংগ্রেস নয়, বিজেপি নয়, আমরা একলা চলবো এবং দেখবেন যে লোকসভা নির্বাচনে আমরা একলা লড়াই করব। এই বিষয়ে কোনো অনেক কটা কথা উঠে এলো, একটু প্রত্যেকটাকে একটু আলোচনা করতে হবে। সুজনের মুখে গণতান্ত্রিক বিজেপি তৃণমূলের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা আছে? তৃণমূলের সঙ্গে বিজেপির নির্বাচনের আগে জোট হওয়ার কোনো সম্ভাবনা হবে, কিন্তু নির্বাচনের পরে 201টা আসন যেরকম আমরা পেয়েছি, তখন আমাদের বিশ্বাস বহু দল আবিষ্কার করবে যে বিজেপির মধ্যে একটা সুপ্ত ধর্মনিরপেক্ষতা আছে। যে সমস্ত দল নির্লজ্জ মুসলমান তোষণ করেন, ভণ্ড ধর্ম নিরপেক্ষতা করেন, সেই সব ভণ্ডরাও হঠাৎ খুঁজে পাবে যে বিজেপির মধ্যে সুপ্ত ধর্ম নিরপেক্ষতা। আমি কারুকে ধরছি না, কিন্তু মান্নান আরেকটা কথা যেটা বলেছেন, মান্নান একটুখানি আগে আরেকটা যেটা কথা বলেছেন, আমি সুজনের কথা আসবো, ভাবার কারণ নেই। মান্নার আগে একটা কথা যেটা বলেছেন যে আমি এয়ারপোর্টে যাবো, আমি চাইছি যে আপনি যান। আপনাকে কতগুলো আসন দিয়েছে লোকসভায়? 54টা। হ্যাঁ, 54টা আসন দিয়েছে, 111টা আসন দিয়েছে। তাই প্রধানমন্ত্রী করুন। আপনি রাহুল গান্ধীকে 111টা আসন নিয়ে প্রধানমন্ত্রী করুন, করে আপনি এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যান, আমরা পেছন থেকে হাততালি দেব। কিন্তু একটু সুদূর পরাও তো মনে হচ্ছে না? আপনারা তো এই সমীক্ষা বন্ধ করতে চেয়েছিলেন। এই যে সমীক্ষা হচ্ছে সেটা তো কংগ্রেস বন্ধ করতে চেয়েছিল। কেন বন্ধ করতে চেয়েছিল? তার কারণ সমীক্ষায় যে ফল আসছে সে ফলটা কংগ্রেসের পক্ষে অত্যন্ত নিরাশাবাদী। একেবারে আমি সমীক্ষার কথা আসবো। সমীক্ষার ফল কারুর পক্ষে সুখদায়ক হবে, কারুর পক্ষে হয়তো একটু অস্বস্তিকর হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, তোমাদের পার্টি থেকে রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী নির্বাচিত করা হয়েছে। বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি বিতনুর কাছ থেকে। বিতনু, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সিপিএম এর প্রার্থী হচ্ছে এই রাজ্যসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং সিপিএম যে রাজ্যসভায় 5টি আসন এই মুহূর্তে খালি হচ্ছে আগামী 7ই ফেব্রুয়ারি নির্বাচন, তাতে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে 4টি আসনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। গতকালকে সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক বসে এবং গতকালকেই চূড়ান্ত হয়ে যাওয়ার কথা ছিল প্রার্থীর নাম, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন এরকম একটা প্রস্তাব বুদ্ধদেব ভট্টাচার্য সহ একাধিক নেতা দেন। তার একটা বিরোধিতা রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে হয় এবং চূড়ান্ত মতানৈক্য তৈরি হয় রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে। সেখান থেকে রাজ্যের যে 3 পলিট ব্যুরো সদস্য গতকালের এই বৈঠকে উপস্থিত ছিলেন, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় রাজ্য সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে যে তারাই যাতে প্রার্থীর নাম চূড়ান্ত করেন। যেটা জানা যাচ্ছে খানিকক্ষণ আগে আলিমুদ্দিন সূত্রে, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই শেষমেশ প্রার্থী করা হচ্ছে রাজ্যসভায়। এবং বামেদের যে আরেকটা অবস্থান ছিল সেটা হচ্ছে তাদের নিশ্চিত ভোট 49টি দেওয়ার পরেও 12টা অতিরিক্ত ভোট থাকবে, যেহেতু বামেদের এখন 61 জন বিধায়ক রয়েছেন। এবং তাদের যে সিদ্ধান্ত যে কংগ্রেস যদি কোনো অরাজনৈতিক নিরপেক্ষ কাউকে প্রার্থী করে, সেক্ষেত্রে বামেরা তাদের উদ্বৃত্ত 12টা ভোট দিয়ে তাকে সাহায্য করবে। কিন্তু বামেদের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটা আলিমুদ্দিন চূড়ান্ত করেছে এবং সেটা বামেদের বিভিন্ন শরিক দলকেও সিপিএম এর পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। সুমন।
বিশ্বনাথবাবুর কাছে যাব। বিশ্বনাথবাবু, সমীক্ষক সংস্থার এই যে যারা করেছে নিয়েলসন কোম্পানি, এদের সঙ্গে আপনি যুক্ত নন, কিন্তু সমীক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। রাজনীতিবিদদের সমীক্ষা নিয়ে সংশয় অত্যন্ত স্বাভাবিক এবং প্রতিবারই এই সংশয়ের মুখোমুখি হতে হয়। কি মনে হচ্ছে এই সার্ভে দেখে? না দেখুন, মানে এসি নিলসনের যে সমীক্ষার যে পদ্ধতি অবলম্বন করেছে, সেফোলজির ভাষায় এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আন্তর্জাতিক স্তরে সেফোলজিস্টরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করে, এসি নিলসন কিন্তু সেই স্ট্যান্ডার্ডটাকে বা মেথডটাকে ফলো করেই কিন্তু এই সার্ভেটা করেছে। যেমন আমি পশ্চিমবঙ্গ নিয়ে যদি বলি, পশ্চিমবঙ্গে 42টি লোকসভার মধ্যে 21টি লোকসভাকে তারা কাভার করেছে। এই 21টি লোকসভার মধ্যে আবার 3 থেকে 5টি পর্যন্ত ওনারা বিধানসভাগুলোকে অন্তর্ভুক্ত করেছে, এবং এই বিধানসভাগুলো আবার গ্রাম শহর, আধা গ্রাম আধা শহর, মেট্রোপলিটন টাউন, দক্ষিণ কলকাতার মতন জায়গা, মানে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই মানে যে লোকসভাগুলো তারা কাভার করেছে তার মধ্যে 7টা শিডিউল কাস্ট কনস্টিটিউয়েন্সি, একটি শিডিউল টাইপ কনস্টিটিউয়েন্সি রয়েছে। মেথোডোলজির দিক থেকে যদি আমি বিচার করি তাহলে আমি বলবো যে মেথোডোলজি কিন্তু ওয়েল সাউন্ড মেথোডোলজি, একেবারে। মানে এই জায়গা থেকে মেথোডোলজির জায়গা থেকে আমি কিন্তু 1 ইঞ্চিও মানে এর যে এরর বা ভুল আমি কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি উদয়নবাবুর কাছে আছি। উদয়নবাবু, এখনো পর্যন্ত আমি সমীক্ষার উপর মন্তব্য চাইছি না, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনার কি মনে হচ্ছে যে ক্ষমতার কেন্দ্র থেকে, ম্যাজিক ফিগার থেকে বড় জাতীয় তথাকথিত জাতীয় রাজনৈতিক দলগুলো সত্যিই কি দূরে? এখানে কি আঞ্চলিক শক্তির উত্থানের সম্ভাবনা আছে? না, দেখুন, যে দুটো সমীক্ষার ফলাফল আপনারা দেখালেন সেই দুটো সমীক্ষার ফলাফলে অবশ্যই এই প্রবণতাটাই বড় হয়ে দেখাচ্ছে, কিন্তু এটা সমীক্ষা না করেও মোটামুটি বোঝা যাচ্ছিল। আমরা যদি গত 20 বছরের মানে 1991 সাল থেকে যদি হিসেব নিই তাহলে আমরা দেখব 1991 সালে বিজেপি এবং কংগ্রেস এই দুটো জাতীয় রাজনৈতিক দল মিলিত ভোট শেয়ার পেয়েছিল 57%। 2009 সালে সেই দুটো ভোটের শেয়ার নেমে আসছে 47%। অর্থাৎ 53% ভোট পাচ্ছে কংগ্রেস এবং বিজেপি বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো। এর মধ্যে আঞ্চলিক দল আছে, এর মধ্যে বামপন্থী দলগুলো রয়েছে, এর মধ্যে অন্যান্য আরো অনেক দল রয়েছে যেমন জনতা দল, ইউনাইটেড ইত্যাদি। কিন্তু বিজেপি এবং কংগ্রেসের ভোট যদি যোগ করা যায় 47%-এর বেশি হচ্ছে না। এখন এর মধ্যে বিজেপির ভাগ কত? আপনারা দেখাচ্ছেন বিজেপি এগিয়ে রয়েছে, কংগ্রেস পিছিয়ে রয়েছে। এটা বোঝাই যাচ্ছে বিজেপির ভাগ কত। বিজেপি 2009 সালে পেয়েছিল 18% ভোট। বিজেপির সবচেয়ে বেশি ভোট 1999 সালে, যেখানে বিজেপি পাচ্ছে 26% ভোট। কাজেই বিজেপির ভোটটাই 18 থেকে 26-এর মধ্যে ঘোরাফেরা করছে। এই 18% ভোটকে এইবারে 26%-এ নিয়ে যাওয়াটা প্রচন্ড শক্ত, এবং সেটাকে যদি 22 কি 23%-এ যায় বিজেপি, তাহলেই বুঝবো নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেকটা পথ বিজেপি এগিয়েছে। কিন্তু কংগ্রেসের ভোট যে, কিন্তু আমি একটা শুধু একটু ইন্টারাপ্ট করছি, ভোট শেয়ারটা কিন্তু সব বিচার করে না। কেন আমি বলছি, একটা কংক্রিট উদাহরণ, 98 সালে কংগ্রেস 28% ভোট পেয়েছিল, 98 সালে সাথে 114টা আসন পেয়েছিল। আবার সেই কংগ্রেস দলই 2004 সালে ওই 28% ভোট পেয়েছে, সে পেয়েছে 200। আমাদের যেহেতু ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, সেখানে কিন্তু কে কত ভোট শেয়ার পেল তা না। কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল যে দুটো জাতীয় দল তাদের ভোট শেয়ারটা কমছে, কংগ্রেসের ভোট শেয়ার এবারে অবশ্যই কমবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা সমীক্ষা না করেও বলে দেওয়া যায়। কাজেই এই যে 47% যে ভোট বিজেপি এবং কংগ্রেস মিলে গতবার পেয়েছিল 2009 সালে, এই 47% ভোট এবারে 40% যদি নেমে আসে, বাকি 60% ভোটের শেয়ার কিন্তু আঞ্চলিক দলগুলো, বামপন্থী দলগুলো মিলিয়ে সবাই পাবে। এইবারে দেখতে হবে এইখানে ভোট স্প্লিট কোথায় কিভাবে হচ্ছে।
এই যে সম্প্রতি যে নির্বাচন হয়েছে বিধানসভা নির্বাচন, এইখানে 3টে রাজ্য, রাজস্থান, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, 4টে রাজ্যতেই সরাসরি লড়াইটা কংগ্রেস বিজেপির ছিল। এবারে দিল্লিতে আপ ঢুকে গেছে, কিন্তু এছাড়া গুজরাটকে যদি অ্যাড করেন আর কোথাও কিন্তু সরাসরি লড়াইটা কংগ্রেস এবং বিজেপির মধ্যে নেই। এবারে সরাসরি লড়াইটা কর্ণাটককে থাকতে পারে। বাকি যে রাজ্যগুলো রয়েছে সেখানে একাধিক আঞ্চলিক দল এবং অন্যান্য দল, সেগুলোর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আলটিমেটলি কি হবে সেটা বলা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আঞ্চলিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সমাস রয়েছে। হ্যাঁ, এক একটা জায়গায় এক এক রকমের দ্বন্দ্ব রয়েছে। কাজে সেই দ্বন্দ্বগুলোকে কাটিয়ে আঞ্চলিক দলগুলো যেমন বাম এবং তৃণমূল ঐক্যবদ্ধ হতে হবে, আপনার মায়াবতী মুলায়ম ঐক্যবদ্ধ হতে হবে, নীতিশ লালু প্রসাদ ঐক্যবদ্ধ হতে হবে, এইগুলোকে ঐক্যবদ্ধ করে তবে গভর্নমেন্ট করতে হবে। আদারওয়াইজ ওই যেটা তথাগত দা বলছিলেন বা মান্নান দাও বলছিলেন যে আলটিমেটলি গিয়ে কিন্তু ওই একটা কোয়ালিশনের মধ্যে চলে যাবার সম্ভাবনা রয়েছে। আমি এক সেকেন্ড একটা বলি যে আমরা কেন ধরে নিচ্ছি যে সাধারণ মানুষ রাজনীতি বোঝেন না। সাধারণ মানুষের তো অভিজ্ঞতা হয়েছে। 1989 সালে ভিপি সিংকে নির্বাচিত করেছিলেন, ভিপি সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপরে চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপর আবার 97 সালে দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপরে গুজরাট প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরা কেউ 1 বছরের বেশি অটল বিহারী বাজপেয়ী হয়েছিলেন, তারপরে 6 বছর হয়েছিলেন, কিন্তু এরা কেউ 1 বছর টিকতে পারেননি। প্রত্যেকে কেউ 10 মাস, কেউ 9 মাস করে থেকেছেন। এরপরে আবার সাধারণ মানুষের তারপরে 6 বছর থেকেছিলেন। মোরারজি দেশাই চরণ সিং কতদিন ছিলেন? না না, মোরারজি দেশাই চরণ সিং 2 বছর ছিলেন। সেটা একটা দল হয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষ এটা বুঝবেন যে কেন্দ্রে যদি এইরকম মিলিজুলি সরকার, যাদের নিজেদের মধ্যে সদ্ভাব নেই যে সমস্ত আঞ্চলিক দলগুলোর, তাদেরকে যদি পাঠানো যায় তাহলে তারা টিকবে না এবং আবার বহু হাজার কোটি টাকা খরচ করে একটা ফিগার আমি 1 মিনিটের জন্য আমি দিতে চাই সুমনদা। সেটা হলো আমরা সকলেই বলি আঞ্চলিক দলের বিরাট উত্থান, বিরাট অংশীদারিত্ব। গত 2টো বিধানসভা, লোকসভা 2004-এ জাতীয় দলগুলো মানে বিজেপি এবং কংগ্রেস বাইরেও তো আরো 4টা দল আছে, 6টা দলের যদি আমরা আসন শেয়ার দেখি পার্লামেন্টে মানে লোকসভায়, তাহলে 67% ছিল, যেটা 2009-এ বেড়ে 2% বেড়ে 69% হয়েছে। তাহলে এই মেজর দলগুলো অর্থাৎ জাতীয় পার্টিগুলোকে বাদ দিয়ে কোন অঙ্কে কিসের ভিত্তিতে জাতীয় পার্টিগুলোকে বাদ দিয়ে হবে? ফাইন সাধারণ মানুষের কথা হচ্ছে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষায়, যৌথ জনমত সমীক্ষায় কি উঠে এলো, কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম যে অবাম, অকংগ্রেসি, অবিজেপি দলগুলিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডারেল ফ্রন্ট সরকার তৈরি করতে পারবে। দেখব কি বলেছেন আপনারা। এই রাজ্যের 28% মানুষ বলেছেন হ্যাঁ পারবে, পারবে না বলেছেন 32% মানুষ, জানি না বা বলতে পারবো না বলেছেন 39% মানুষ। আপনাদের জানিয়ে রাখি যে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির এই যৌথ জনমত সমীক্ষা 28শে ডিসেম্বর 2013 থেকে 12ই জানুয়ারি 2014 অবধি করা হয়েছে এবং 4877 জনের সঙ্গে আমাদের সমীক্ষকরা কথা বলেছেন। আরেকবার প্রশ্নগুলো বলবো। একেবারে সরাসরি কিছু প্রশ্ন আমরা এই রাজ্যের মানুষের কাছে রেখেছিলাম, আপনাদের সামনে সেই প্রশ্নগুলো তুলে ধরবো এবং দেখাবো যে এই রাজ্যের সাধারণ মানুষ কি বলেছেন। আমরা প্রশ্ন রেখেছিলাম যে সারদা কেলেঙ্কারির কথা জানেন? হ্যাঁ জানি বলেছেন 90% মানুষ, জানি না বলেছেন 6% মানুষ এবং জানি না বা বলতে পারবো না বলেছেন 4% মানুষ। সারদা কেলেঙ্কারি লোকসভা নির্বাচনে তৃণমূলের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে কি? এই প্রশ্ন আমরা সরাসরি রেখেছিলাম আপনাদের কাছে। নেতিবাচক প্রভাব ফেলবে এমনটা বলেছিলেন 42% মানুষ, ফেলবে না এমনটা মনে করছেন 38% মানুষ, বলতে পারবো না বা জানি না বলেছেন 21% মানুষ। এবার আমরা প্রশ্ন রেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে এই লোকসভা নির্বাচনে কাদের সঙ্গে জোট বাঁধলে তাদের সুবিধে বা কোনটা তৃণমূল কংগ্রেসকে বেশি আসন পেতে সাহায্য করবে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধলে তৃণমূল কংগ্রেসের সুবিধে হবে এমনটা মনে করছেন 24% মানুষ, বিজেপির সঙ্গে জোট বাঁধলে তৃণমূল কংগ্রেসের সুবিধে হবে এমনটা মনে করছেন 28% মানুষ, ফেডারেল ফ্রন্টের অংশীদার হলে অত্যন্ত সুবিধা হবে রাজনৈতিক ক্ষেত্রে এমনটা মনে করছেন 19% মানুষ, জানি না বা বলতে পারবো না এমনটা বলছেন
30% মানুষ। এবার আসবো এই রাজ্যে বিজেপির ক্ষেত্রে। মোদির যে ভাবমূর্তি, তাকে প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই প্রজেক্ট করা হয়েছে, গোটা দেশ চষে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী। সেখানে সেই ভাবমূর্তি এই রাজ্যে বিজেপিকে ভোট পেতে কি সাহায্য করবে? হ্যাঁ বলেছেন 49% মানুষ, না করবে না বলেছেন 30% মানুষ, জানি না বলতে পারবো না বলেছেন 21% মানুষ। আমি শেষ প্রশ্নটা দিয়ে আরেকবার তথাগতদার কাছে যাব, যে মোদির জাতীয় ভাবমূর্তি এই রাজ্যে বিজেপি কি কতটা সাহায্য করবে? এই রাজ্যে বিজেপি তো শক্তিশালী এখনো হয়ে ওঠেনি, মোদির হাওয়ায় হতে পারবে? মোদির হাওয়ায় হতে পারবে সেটা তো সমীক্ষাই দেখা গেল যে 49% মানুষ বলেছে যে মোদির ভাবমূর্তি এটা ফেলবে। না না, বাকিগুলো বেঠিক আমি বলিনি, ঠিক কি বেঠিক সেটা বিশ্বনাথ বলতে পারবে, কিন্তু সমীক্ষায় যেটা দেখা যাচ্ছে, সবাই যেটা দেখতে যাচ্ছেন, সেটাতে তুমি যদি আমাকে চোখ বন্ধ করতে পারো তাহলে তো আমি তোমার অ্যানালাইজ করতে পারবো না ভাই। তবে একটা কতগুলো জিনিস পরিষ্কার, এবার যে কংগ্রেস পিছিয়ে একেবারে শেষের সারিতে চলে যাবে সেটা বলতে কোনো সমীক্ষার দরকার ছিল না। মান্নানের স্বপ্ন এয়ারপোর্টে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে আসা যে সফল হবে না সেটা বলতেও কোনো জ্যোতিষীর দরকার নেই। আজকে পশ্চিমবঙ্গে আগের নির্বাচন থেকে কতগুলো কোয়ালিটেটিভ ডিফারেন্স হচ্ছে সেটার প্রতি আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা তো মোদি ঝড়, যেটার কথা দেখাই গেল আর কি। আর দ্বিতীয় হচ্ছে যে এর আগে মেরুকরণ ছিল পশ্চিমবঙ্গ থেকে, এবার কিন্তু নির্বাচনে মেরুকরণ হবে না। এর আগে 2009 সালের লোকসভা নির্বাচনে এবং 2011 সালের বিধানসভা নির্বাচনে মানুষের প্রাথমিক চাহিদা ছিল যে এই পাপ সরকারটা ঘাড় থেকে নামুক, বামফ্রন্টটা বিদায় হোক, আর কিচ্ছু চাই না। আমাদের কট্টর সমর্থক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা পর্যন্ত বলেছেন যে ভাই এবার তোমাদের ভোট দেবো না, এরা বিদায় হোক, আগে লাল পার্টি রসাতলে যাক, তারপরে যা হবার হবে। তো তা, এবং সেটা যেহেতু একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারতো, সেই জন্য তৃণমূল কংগ্রেসকে সবাই ঢেলে ভোট দিচ্ছে, কিন্তু সেই স্থিতিটা এখন আর নেই উপস্থিত। একটা বাক্য বলে শেষ করছি, এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধিতা কাজ করছে, আর চতুষ্কোণ প্রতিদ্বন্দ্বিতা হবে এবার, কারণ এবার যা দেখে মনে হচ্ছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে জোট হবে না, আমাদের সাথে তো জোট হবেই না, আর পোস্টপোলের তো কথা হচ্ছে না, কথা হচ্ছে নির্বাচনের আগে জোট হবে কিনা, নির্বাচনের আগে। এক হচ্ছে লোকসভা নির্বাচনে 24% মানুষ মনে করছেন যে কংগ্রেসের সঙ্গে গেলে তৃণমূল কংগ্রেসের লাভ, তার থেকে বেশি 28% মানুষ মনে করছেন বিজেপির সঙ্গে জোট হলে তৃণমূল কংগ্রেসের লাভ, 19% মানুষ মনে করছেন ফেডারেল ফ্রন্টের অংশীদার হয়ে লাভ। তৃণমূল কংগ্রেস কি মনে করছে? কিন্তু বেশিরভাগ মানুষ বলতে পারছেন না যে কিসে লাভ, 30% মানুষ বলতে পারছেন না যে কিসে লাভ। সুতরাং এই কারণে বলতে চাইছেন না মানুষ, যে মানুষ চাইছেন যে একটা ফেডারেল ফ্রন্ট হোক বা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আরো একটু মজবুত হোক, সেখানে তৃণমূল কংগ্রেস নির্ণায়ক শক্তি হিসেবে এমার্জ করুক এবং কেন্দ্রের সরকার পরিচালনার ক্ষেত্রে বাংলা ভারতবর্ষকে আবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলা যাতে পালন করতে পারে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। মানুষ সেটাই চাইছেন এবং সেটাই ঘটবে। সমীক্ষাকে আমি সমস্ত সমীক্ষাকে সম্মান জানিয়ে আমি যেটুকু মনোভাব জনগণের বুঝতে পারি, জনসমর্থন যেদিকে হাওয়া বইছে, তাতে এবার কেন্দ্রে কোনো অবস্থাতেই কংগ্রেস বা বিজেপির সরকার আসবে না, তৃতীয় শক্তির উত্থান ঘটবে এবং সেখানে মমতা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল কংগ্রেস নির্ণায়ক, সেটা সব দল মিলে আলোচনা করে। পরের নির্বাচনটা কবে হবে এটা নয়, আমি বলছি এটা নয় যে মান্নান সাহেব বা সুজন বাবুরা যেমন বলে দিচ্ছেন পোস্ট পোল কি অ্যালায়েন্স হবে, তারা নিজেদের মধ্যে অ্যালায়েন্স করে নিয়েছেন অলরেডি, করে নিয়ে বলছেন পোস্ট পোল অ্যালায়েন্স অমুক হবে তমুক হবে। আমাদের দল কি করবে না করবে সেটা অন্য দলের মুখাপেক্ষী হয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমাদের ঘোষিত নীতি যে আমরা কংগ্রেস নয় বিজেপি নয়, আমরা একলা যাব, কিন্তু সরকার গঠনে যখন প্রশ্ন আসবে, ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচার পরে আমাদের খবর কবে থেকে পলিসিটা হলো, যবে থেকেই হোক, আপনারা কবে থেকে কংগ্রেসের ছিলেন, কবে থেকে বিজেপির সাথে সরকার করেছেন, আপনারা বাজপেয়ীর সঙ্গে হাত তুলে ছবি তুললেন, সরকার করে বাজপেয়ীর সঙ্গে ছবি তুললেন, জনতা সরকারকে বললেন বন্ধু সরকার, যে জনতা সরকারে শুনলাম, শুনে নিয়ে উত্তর দিচ্ছে কংগ্রেসের সঙ্গে গভর্নমেন্ট করেছে, আমরা কখনো কারোর সঙ্গে গভর্নমেন্ট করিনি, কংগ্রেসের সাথে আপনারা গভর্নমেন্ট করেন
পারেননি, আপনাদের আচ্ছা, ছাড়া তো আপনারা- কংগ্রেস দাঁড়াতেই পারবে না। আচ্ছা, হচ্ছে কি জানেন তো? প্রাণভোমরা, কথা বলতে- প্রাণভোমরা। এক হচ্ছে যে আপনাদের ফ্যাসিস্ট আচরণটা যদি স্টুডিওতে প্রতিফলিত হয় যে অন্য কাউকে বলতেন দেবেন না, তাহলে আমি দুঃখিত যে আপনারা এখনো আপনাদেরকে পাল্টাননি। মানে না, আমি সরাসরি বলতেই তো হবে। সরাসরি একবার শুনুন। এক হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সুকেন্দুদার অভিযোগ না, না, কংগ্রেস সঙ্গে শুধু বিজেপির সঙ্গে বিজেপির সঙ্গেও ৭৭ সালে জনতা সরকারকে হ্যাঁ, যেখানে না, বাজপেয়ী এবং এইবারে এই নির্বাচনে বাজপেয়ী এবং আপনি আদবানি বলবেন। না, বাজপেয়ী এবং আদবানি যে সরকারের মন্ত্রী ছিলেন সেই সরকারকে ওরা বলেছিল বন্ধ সরকার। বাজপেয়ীর সঙ্গে শহীদ মিনারের ছবি তুলেছে একসাথে জ্যোতি বসু, এবং বিশ্বনাথ প্রতাপ সিং এর সরকারকে ওরা সমর্থন করেছে, যাকে বিজেপিও সমর্থন করেছিল। আর এই নির্বাচনে আপনি বলেছেন এই ইতিমধ্যে নির্বাচনে কংগ্রেসের সঙ্গে একটা কংগ্রেসের সঙ্গে হয়েছে। attack হয়েছে। 4.5 বছর দুজনের কথা বলুন, কংগ্রেসের সুজন দা। সাথে একবারে শুয়েছে। এবং রাজ্যসভাতে সেটা প্রতিফলিত হচ্ছে, রাজ্যসভাতেই প্রতিফলিত Floor হচ্ছে। understanding এই যে হয়েছে। নির্দল বলে যাকে তুলে ধরা হচ্ছে, উইথ অল রেসপেক্ট টু দ্যাট জেন্টলম্যান, তিনি নির্দল না, তিনি আউট অ্যান্ড আউট কংগ্রেস। তিনি out and out এই এবং secular এর আগেও আরেকজনকে ওরা করেছিলেন, তিনি out and out secular মানুষ। তাকে সিপিএম সমর্থন, হ্যাঁ সেটা বলুন। Out and out secular মানুষ। সেকুলার কংগ্রেস, তিনি তিনি out and out secular এটা মানুষ। বলুন যে সেকুলার কংগ্রেস বলে আমি এটাতে সমর্থন আপনার করছি। আপত্তি থাকতে পারে, এটা বলছেন না, কিন্তু এটা না, এদেশের সেকুলার লোকেরা কংগ্রেস জানে। এটা বলতে হবে। যদি সেকুলার কংগ্রেস ফাইন, কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং। সুজন দা দ্রুত। কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কথাটা কে বলছেন? 2004 থেকে আপনারা করেননি, সমর্থন দেননি। হ্যাঁ, এই তো 2004 থেকে 2009, আমি আবার 2008 যদি সেরে নিন, সেরে নিন। 1 2 3 এগ্রিমেন্ট না হতো, আপনি সেরে নিন আপনারা না। তো ওই কমন মিনিমাম প্রোগ্রাম Exactly. সব করেছেন। আমরা একটা কমন কার সঙ্গে করেছিলেন? প্রোগ্রাম কার সঙ্গে করেছিলেন? শোনেন না, কার সঙ্গে এখন করেছিলেন? আপনার ঘাবড়াবার কিছু নেই। আমার ঘাবড়াও কিছু আপনি নেই। যার সঙ্গে আমি সরকার ঘাবড়াই না, করেছিলেন, আমরা ঘাবড়াই না। হলো হয়ে গেছে আপনার। আপনি যার সঙ্গে সরকার করেছিলেন তাদের সরকারে আসতে দেওয়ার ক্ষেত্রে আমরা আপত্তি জানিয়েছিলাম, দ্যাট ইজ বিজেপি, যার সঙ্গে আপনি সরকার আর আমরা করেছিলেন। আপনাদের শেষ ক্ষেত্রে করতে সব দিন, ব্যাপারে আপত্তি শেষ জানাচ্ছি, করতে জানাবো। দিন, শেষ করতে দিন। আপনি আমার বিরুদ্ধে আপত্তি জানাবার কথা বলেও জানাতে পারছেন না বলে না, আমার দুঃখ পারছি। হচ্ছে। না, কিচ্ছু দুঃখটা কেন হচ্ছে হচ্ছে? না। কারণ কংগ্রেসের মানুষ সঙ্গে চাইছে যে নয়, আপনারা বিজেপির ঘুরে সঙ্গে দাঁড়াতে না নয়, পারেন। এই কথাটা বলছেন আপনি যে জুতোটা সিপিএম এর এতদিন ধরে পায়ে রয়েছে বরাবর, সেই জুতোটার মধ্যেই পা আপনি গলাচ্ছেন, আপনারা এর সব বাইরে সময় আপনার অন্য কোনো আপনারা জায়গা বারবার নেই। জুতো পাল্টেছেন, আপনারা আমার বারবার কথাটা জুতো হচ্ছে পাল্টেছেন। ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত বারবার জুতো পাল্টেছে। ব্রিটিশ আমল কেন? আপনাদের আপনি- কেউ আপনি- বিশ্বাস আপনি করেন না। সিন্ধু সভ্যতায় চলে যেতে না, পারেন। সিন্ধু সভ্যতা আপনারা হরপ্পা, ছিলেন না। হরপ্পা? সেখানে ছিলেন আপনারা, সিন্ধু সভ্যতাকে আপনারা বিশ্বাস আপনি করেন কত না। পুরনো আপনি আপনারা এবারে মার্ক্সীয় দর্শন ছাড়া অন্য কিছু বিশ্বাস করেন না। হয়েছে আপনার কথা সিন্ধু হয়েছে? সভ্যতাকেও Fine, বিশ্বাস আমি- করেন না। আমি- আপনার কথা হয়েছে? না, না, কথা আচ্ছা, বলতে মান্না বুঝে দা। রাখুন। হ্যাঁ। অনুমতি নেওয়া হবে তা তো না। আমার কথা আচ্ছা, কোথায় আচ্ছা, আরম্ভ আপনি করবো, বলুন। তাই Left- সেটা left এর সঙ্গে understanding, আপনারা আমি অনুমতি আমি নিয়ে একটু নয়। বলছি, একটু তথাগত এটাকে আদারওয়াইজ নেবেন না, না না, কারণ আপনার পার্টিকেও আমি আরে ব্র্যাকেট না না, করছি কোনো এখানে। অসুবিধা নেই, বলে না, যাও না। তো আমি বলছি যে আমরা জাতীয় দল হিসেবে জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুটো দলই, এটা আমাদের অভিজ্ঞতা দীর্ঘদিনের ধরে দেখছি, যত রাজনৈতিক দল মানে আঞ্চলিক দল তৈরি হয়েছে, ইভেন আপ পার্টি পর্যন্ত, এই যতগুলো সাম্প্রদায়িক রাজনৈতিক দল তৈরি হয়েছে তার মধ্যে সবাই কেউ কখনো বিজেপি, কখনো কংগ্রেস, কখনো দুটো দলের সঙ্গে কেউ কেউ আঘাত করেছেন। এটা আমরা তাদের দেখেছি। পরবর্তী ক্ষেত্রে যেটা সুখেন্দু আমাদের বলে দিল আঘাত হয়ে রয়েছে বিজেপির সঙ্গে, আমরা যে ওর অভিজ্ঞতা তো কংগ্রেসের ছিল, তো সেই জন্য হয়তো কংগ্রেসের অভিজ্ঞতা থেকে হয়তো কিছু বলতে পারে, হ্যাঁ বলতে পারে, কিন্তু তখন প্রতিবাদ করেনি। যাক, আমি বলছি আমার প্রতিবাদে কোনো আচ্ছা বিরোধ নেই। আচ্ছা আমি বলছি ছিল যে না, নেইও। আচ্ছা আমি বলছি যে তোমাদেরও নেই। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো 6 বছরের রাজত্ব দেখে এবং নরেন্দ্র মোদীর কার্যকলাপ দেখে আজকে ডিটারমিন্ড যে ভারতবর্ষে কোনো সাম্প্রদায়িক দলকে আমরা ক্ষমতায় আসার সুযোগ করে দেব না। একমাত্র আমাদের রাজ্যের আঞ্চলিক দল একটি, তারা কিন্তু এখনো পরিষ্কার করে বলেনি যে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসার সুযোগ আমরা দেব না, আমরা টুথান্ডেল অপোজ করে যাব। মানুষ তারপর দেয়, সেটা তো আলাদা ব্যাপার, এটা কিন্তু বলেনি। আমরা যদি এটার সঙ্গে এই নির্বাচনটার সম্পর্ক এক করা ঠিক নয়, রাষ্ট্রপতি নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে প্রণব মুখার্জির ক্যান্ডিডেটকে কেউ কেউ বিরোধিতা করেছিলেন, কুণাল ঘোষকে সঙ্গে করে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন। আমরা দেখেছিলাম যে আমরাই ঠিক করবো, কুণাল ঘোষ তখন তাকে তার সামনে দাঁড়িয়ে বসে বলছেন আমরাই ঠিক করবো আগামী দিনে কে রাষ্ট্রপতি হবে।
কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল রাষ্ট্রপতি প্রার্থীও কোথাও ভোট চাইতে যাননি, আবেদনও করেননি, কিন্তু সুরসুর করে গিয়ে তাকে দিতে হয়েছিল। পরিস্থিতি এমনই আসবে যে কংগ্রেসকে সাপোর্ট করতে সবাই বাধ্য হবে। যখন বিজেপি ছাড়া এই যে আমি বলছি ধর্মনিরপেক্ষতার খাতিরে বিজেপিকে সমর্থন করবে না, কিন্তু কংগ্রেস বিজেপিকে সাধু সাজবার চেষ্টা করছে কি করে? একটি জেলে একটি কয়েদি আছে, আমি বলছি কয়েদি জেলে আছে, সে জামিনে খালাস পেয়েছে, সেই চারা চোর মানে গোখাদ্য চোর, তার সাথে কংগ্রেস জোট করছে, তারা ধর্মনিরপেক্ষতার গল্প শোনাচ্ছে। আমি বলছি যে আজকে যারা তথাকথিত নিজেদের বাম বিরোধী বলে মনে করে, বামপন্থীদের সমর্থনে যখন নরসিংহ রাও সরকার করেছিলেন তখনও কংগ্রেস থেকে কেউ মন্ত্রী ছিলেন, এমনকি বামপন্থীদের সমর্থনে যখন আমাদের সরকার চলেছে তখনও কিন্তু তারাও কিন্তু বামপন্থীর আমাদের ভোট দিয়েছেন, তখনও কিন্তু তারা সেই সুযোগটা নিয়েছেন বিভিন্ন সময়। অতএব আমাদের রাজনৈতিক দলগুলো যখনই প্রয়োজন মনে করেছে নিজেদের সাথে আঞ্চলিক দলগুলো তারা কংগ্রেসকে সমর্থন করতে বাধ্য হয়েছেন, কারণ জনমতের চাপে ধর্মনিরপেক্ষ শক্তিকে টিকিয়ে রাখার জন্য এবং সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য কংগ্রেসের বিকল্প কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে আজও নেই। সেই জন্যই কংগ্রেসের পতাকা তলে বিভিন্ন রাজনৈতিক দল আছে। এই কথাগুলোর অনেক বয়স হয়ে গেছে, এগুলো শুনতে শুনতে আমরাও বৃদ্ধ হয়ে গেলাম। আসল ব্যাপারটা হচ্ছে যেটাকে ঘুরিয়েও বলা যায় যে কে কার প্রতি বাধ্য হলো, অনুগত হলো, কেন হলো। ধরুন 1952 সালের আগে জাতীয় সরকার তৈরি হচ্ছে, জাতীয় স্বার্থে সেখানে পণ্ডিত নেহেরু, শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘের নেতা, তাকে মন্ত্রী করেছে। ঠিক আছে, না না এটা কংগ্রেস বলে পেরেছে, এটা উদারতা, এটা বাধ্যতা নয়, বাধ্যবাধকতা। যাই হোক, পরবর্তীকালে কখনো সিপিএম, আমি বলিনি, আপনি কংগ্রেসের বলছেন কেন আমাকে, আপনি আপনার তো বলবেন, আপনি কংগ্রেসের কথা বলছেন কেন? না আমি বলিনি, একটু আমার বলার পরে বলবেন। শেষ পর্যন্ত দেখা গেল যে কংগ্রেসের যখনই নিজেদের স্বার্থের প্রয়োজন হয়েছে, কখনো সিপিএম, কখনো জনসংঘ, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো ডিএমকে, কখনো এআইডিএমকে, কখনো মুলায়ম, কখনো মায়াবতী, সবারই কাছে নতজানু হয়ে ভোট ভিক্ষা করেছে। যখন সেটাও পারেনি তখন সুটকেস দিয়ে ভোট কিনে নিয়ে সরকার চালিয়েছে। এই যে একটা ধারাবাহিকতা কংগ্রেসের রাজনীতির, এটা ভারতবর্ষের মানুষ এর জন্য কংগ্রেসকে ক্ষমা করেনি, করবেও না আগামী দিনে। আমি একটা কথা একটু বলতে চাই, আমার দর্শকদের দেখাতেই হবে যে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির যৌথ জনমত সমীক্ষায় ঠিক কি উঠে এসেছে আপনাদের জানিয়ে রাখি আরও একবার, যে 28 ডিসেম্বর 2013 থেকে 12 জানুয়ারি 2014 অবধি এই সমীক্ষা চালানো হয়েছে 4877 জনের ওপর। আপনাদের এটাও জানিয়ে রাখি যে ভোটারদের প্রভাবিত করা কিংবা ওই বিধিবদ্ধ সতর্কীকরণের মতো এটা কোনো ভবিষ্যৎ বাণী করা আমাদের উদ্দেশ্য নয়, জনমতের একটা আভাস দেওয়ার চেষ্টা করেছি। এই রাজ্যের 42টি আসনে কি হতে পারে, কোন দলের কাছে কত আসন যেতে পারে তার একটা আভাস এখন দেব, এবং প্রতি মাসে এই নিয়েলসন এবং এবিপি আনন্দ যৌথ জনমত সমীক্ষার ফলাফল আপনাদের সামনে হাজির করবে ধারাবাহিকভাবে। আমি প্রথমেই দেখাবো যে লোকসভা নির্বাচন 2009 অর্থাৎ শেষ লোকসভা নির্বাচনে কোন দল কত আসন পেয়েছিল। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 19টি আসন, বামেরা পেয়েছিল 15টি আসন, কংগ্রেস পেয়েছিল 6টি আসন, বিজেপি 1টি আসন, অন্যান্যরা 1টি আসন। এবারে আপনাদের দেখাবো যে এই শেষ লোকসভা নির্বাচনে 2009 শতাংশের বিচারে কোন দলের পকেটস্থ হয়েছিল কত শতাংশ মানুষের সমর্থন, ভোট। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট তারা পেয়েছিল 47% ভোট, বামেরা পেয়েছিল 43% ভোট, বিজেপি পেয়েছিল 6% ভোট, অন্যান্যরা 6% ভোট। অন্যান্যটা আবার যেটা জিতেছিল একটা সেও কিন্তু জোটে ছিল, জয়নগর, ওটা কিন্তু জোটে ছিল। এরপরে আপনাদের দেখাবো যে বিধানসভা নির্বাচন 2011 সেখানে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট ছিল, তারা পেয়েছিল 48% ভোট, বামেরা পেয়েছিল 41% ভোট,
বিজেপি পেয়েছিল 4% ভোট, অন্যান্যরা পেয়েছিল 6% ভোট। আর এবার 2014 এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির যৌথ জনমত সমীক্ষায় ঠিক কী পেলাম আমরা দেখাবো। তৃণমূল কংগ্রেস পেতে পারে 26টি আসন এবং 41% ভোট। বামেরা পেতে পারে 13টি আসন এবং 34% ভোট। কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং 6% ভোট। বিজেপি একটিও আসন পাচ্ছে না, কিন্তু ভোটের শতাংশ অনেকটা বাড়ছে, 11% ভোট। অন্যান্যরা একটি আসন পাচ্ছে 8% ভোট। আরও একবার বলবো, তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে পেতে পারে 26টি আসন এবং 41% ভোট। বামেরা পেতে পারে 13টি আসন এবং 34% ভোট। কংগ্রেস পেতে পারে 2টি আসন এবং 6% ভোট। বিজেপি পেতে পারে 0 আসন, কোনো আসন দেখাচ্ছে না এই সমীক্ষায়, কিন্তু ভোটের শতাংশ 11%, এবং অন্যান্যরা পেতে পারে একটি আসন এবং 8% ভোট। এবার পাশাপাশি রাখবো যে ভোটের শতাংশ বিচারে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, বাম, বিজেপি এবং অন্যান্যরা যদি 2009 শেষ লোকসভা নির্বাচনে সঙ্গে তুলনা করি, এই জনমত সমীক্ষায় পাশাপাশি রেখে ঠিক কিরম দাঁড়াচ্ছে ছবিটা দেখাবো। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট 2009 পেয়েছিল 47% ভোট, 2011 48% দাঁড়াচ্ছে। বামেরা 43% ভোট পেয়েছিল 2009 এবং 2011 তা দাঁড়াচ্ছে 41% ভোটে। বিজেপি 2009 6% ভোট পেয়েছিল, 2011 বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সেটা 4%, কমেছিল 2%। অন্যান্যরা 6% ভোট পেয়েছিল 2009, সেটা 6% ছিল। আরও একবার আপনাদের দেখাবো, যদি পাশাপাশি রাখি 2009 লোকসভা নির্বাচন এবং 2011 বিধানসভা নির্বাচনে ভোটার পার্সেন্টেজ, সেখানে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস 47% ভোট পেয়েছিল 2009, 2011 48% ভোট পেয়েছিল। বামেরা 43% ভোট পেয়েছিল এবং 2011 বিধানসভা নির্বাচনে 41% ভোট পেয়েছিল। বিজেপি 2009 6% ভোট পেয়েছিল, 2011 বিধানসভা নির্বাচনে কমে দাঁড়ায় 4%। অন্যান্যরা 6%, 2011তেও 6% ছিল। এবার আমাদের যৌথ জনমত সমীক্ষার শতাংশের ফল হিসেবে যদি করি, তৃণমূল কংগ্রেস 41% ভোট পাচ্ছে, বামেরা পাচ্ছে 34% ভোট, কংগ্রেস 6% ভোট, বিজেপি 11%, অন্যান্যরা 8%। এবার আসনের বিচার যদি পাশাপাশি রাখি আমরা 2009 এবং 2014 আমাদের এই যৌথ জনমত সমীক্ষায় কীরকম ছবিটা দেখাবো আপনাদের। 2009 তৃণমূল কংগ্রেস 19টি আসন পেয়েছিল, অবশ্যই জোটবদ্ধভাবে। এবার এককভাবে 26টি আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। বামেরা 15টি আসন পেয়েছিল, সেটা 13 গিয়ে দাঁড়াচ্ছে আমাদের এই যৌথ জনমত সমীক্ষায়। কংগ্রেস 6টি আসন পেয়েছিল 2009, সেটা এই যৌথ জনমত সমীক্ষায় কমে দাঁড়াচ্ছে 2টি আসনে। বিজেপি 1টি আসন পেয়েছিল, যৌথ জনমত সমীক্ষায় এখনো পর্যন্ত 0 আসন দেখানো হচ্ছে, অন্যান্যরা একই রইল। আমি সুখেন্দুদার কাছে প্রথমে যাব। কি মনে হচ্ছে, আপনারা এককভাবে লড়ে এখনো পর্যন্ত সুখেন্দুদা 26টি আসন দখল করতে পারছেন এই সমীক্ষা অনুযায়ী? এই সমীক্ষায় যা দেখা যাচ্ছে মোটামুটি 2009 আর 2014 মধ্যে কোনো ফারাক আমি দেখছি না। অর্থাৎ সমীক্ষাটা কিন্তু একই হচ্ছে। 2009 দেখা যাচ্ছে কংগ্রেস টিএমসি একসঙ্গে 47% ভোট, এবার টিএমসি 41%, কংগ্রেস 6%, তার মানে সেই 47% ভোট। আর আসনের নিরিখে গতবার তৃণমূল 19 আর কংগ্রেস ছিল 6, এবার তার তুলনায় একটা সিট বাড়লো টিএমসি 26 আর কংগ্রেস পেল 2। আমি আপনাকে যদি একেবারে শতাংশের হিসেবে আপনি যদি 2009 ধরেন, তাহলে আপনাদের জোট পেয়েছিল 46.67%, 11 সেটা বেড়ে দাঁড়ালো 48.45%, আর এবার এই সমীক্ষা অনুযায়ী আপনারা 41% এককভাবে, কংগ্রেসের যদি আমি 6% যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 47। অর্থাৎ 2009 আর 2014 লোকসভা নির্বাচনের সমীক্ষাতে কিন্তু একই শতাংশ ভোট দেখা যাচ্ছে। আরেকটাও যে বিরোধী ভোট একই থাকছে, প্রায় না, বিরোধী ভোট বলতে কংগ্রেস এবং তৃণমূল যোগ করলে না, বিরোধী বলতে 2009 শাসন ক্ষমতায় ছিলেন লেফট ফ্রন্ট,
তারা পেয়েছিলেন 43%, এবার তাদেরটা কমে 34% গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ 9% কমে গেল। যেখানে বিজেপি 6%, বিজেপি বেড়ে হচ্ছে 11%, তাহলে 5% বাড়লো, 4% কোথায় গেল? অন্যান্য ক্ষেত্রে চলে গেল, সেই অন্যান্য কারা আমি জানি না। সুতরাং এটা আমার কাছে একটা খুব বহু নির্দল প্রার্থী যার জন্য আমি জানি না, হতে পারে যে সমীক্ষা সেটা ভালো করে, এবং এর মধ্যে এসইউসিআই ধরা জিএনএল গোর্খা জনমুক্তি মোর্চা হতে পারে, নির্দল হতে পারে। তো সুতরাং এই 2009 আমরা দাঁড়িয়ে আছি, আজকে 2014-তে, এটা আমি মনে করি না। ঠিক আছে, সমীক্ষা যাই হোক না কেন, আমার বক্তব্য হচ্ছে সমীক্ষার বক্তব্য সমীক্ষার জায়গায়, আমি তাকে রুল আউট করছি না, সমীক্ষাকে আমি অসম্মান করছি না, সমীক্ষা ফালতু কথাও বলছি না। আমি সে কথা বলছি যে আমার মনে হয় যে আমরা 2009-এর জায়গায় দাঁড়িয়ে আছি মনে হয়, কারণ ইতিমধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে হারমাদ সরকারকে হটিয়ে দিয়ে যে জনদরদি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার যে উন্নয়নের কর্মসূচি এবং তাতে মানুষের যে সার্বিক অংশগ্রহণ, তাতে আমাদের ভোটের সংখ্যাও বাড়বে, আসন সংখ্যাও বিপুল পরিমাণে বাড়বে। কিন্তু যেহেতু আমি জ্যোতিষী নই, গণক নই, আমি সুদশেয়ার নই, অতএব আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে কটি আসন আমরা পাবো, তবে আমরা অধিকাংশ আসনে জয়লাভ করব এবং আমাদের আমরা অধিকাংশ আসনে, অধিকাংশ বলতে আমি অনেক বেশি আসনে আমরা জিতবো এবং আমাদের লক্ষ্য থাকবে যাতে 42টি আসনেই আমরা জিততে পারি। ফাইন। সুজানদা, এক হচ্ছে যে পার্সেন্টেজ আমি যদি ধরি 2009 43% ভোট আপনারা পেয়েছিলেন, 11-এ 41%, এবার এই সমীক্ষা অনুযায়ী আপনি ভুল বলতেই পারেন, সেটা 34% কমে এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ রক্তক্ষরণ চলছে। আমি দুটো কথা, তার আগে একটা কথা বলে নিই, যেটা সুখেন্দু বলার সময় বলছিলেন যে সবাই তৃণমূলের কাছে, কংগ্রেস সবার কাছে এবং তৃণমূলের কাছে নতজানু হয়ে জড়িয়ে নিয়ে একটা বন্দোবস্ত কিছু করেছে। আমি বলিনি, এটা পরিষ্কার করে থাকে আপনি কোন দলের প্রবক্তা। আমি যে সিপিএম এর প্রবক্তাটা আপনি না জানলে সবাই জানে, কিন্তু আপনি কবে কংগ্রেসের প্রবক্তা থাকছেন আর কবে তৃণমূলে থাকছেন সেটা আমি কংগ্রেসে ছিলাম। আমার কথাটা হচ্ছে সিম্পল, ইতিহাসটাকে বেশি বিকৃত করা উচিত না। তেহলকা ইস্যুতে বিজেপির সঙ্গে সরকার করতে করতে বেরিয়ে আসলেন, কংগ্রেসের সঙ্গে হাজির হলেন, কংগ্রেসের সঙ্গে থেকে খুব লাভ হলো না, আবার বিজেপির সঙ্গে একই সরকারে বাজপেয়ীর আমলে মন্ত্রিসভায় অংশ নিয়েছিলেন। এই ইতিহাসটাকে মনে রেখে নতজানু অথবা ঊর্ধ্বজানু এই কথাটা বললে ভালো হয়, তাহলে ইতিহাসের বিকৃতিটা সবসময় ঠিক হয় না। 2, এটা স্পষ্ট হচ্ছে টিএমসির ছিল যা 47, সেইটা 41, তার সঙ্গে 6, 47, 44 একই জায়গায় দাঁড়িয়ে থাকলো। 5 বছরে একটা সারা ভারতবর্ষে, পশ্চিমবাংলায় মেজরিটি নিয়ে সারা ভারতবর্ষের সরকারের অংশীদার, পশ্চিমবাংলায় একচ্ছত্রভাবে সরকার পরিচালনা, মানুষের সমর্থন বাড়াতে পারছেন না কেন, এটা তৃণমূলের ভেবে দেখা উচিত। আমি যেটা একটু আগে বলছিলাম যে এইটা পারছে না বুঝেই কিন্তু অযথা বলপ্রয়োগ করছে মানুষের উপরে, বামপন্থীও বটে, অন্যদের উপরেও বটে, ভয়ঙ্কর ভাবে। এবং যার থেকে পশ্চিমবাংলাটা রোজ অশান্তি যা হচ্ছে, এটা পশ্চিমবাংলার কালচারের সঙ্গে মিলছে না। বামপন্থীদের 43% ভোট 41 হলো, 41 থেকে 34। আমি আপনার সমীক্ষার ঠিক ভুল সেই আলোচনা করতে এখানে বসিনি, মানে আপনার সমীক্ষাটা যা আছে তার ভিত্তিতে বলছি। তাহলে দেখা যাচ্ছে যে বামপন্থীদের খানিকটা সমর্থন কমলো, ঠিকই তো। রক্তক্ষরণ প্রতিদিন হচ্ছে, প্রতিদিন রক্তক্ষরণ হচ্ছে, কত মিথ্যা মামলা, অ্যাটলিস্ট বুঝে রাখবেন কত মিথ্যা মামলা পশ্চিমবাংলায় হচ্ছে, এর কোনো ইয়ত্তা নেই। আমি সুজন চক্রবর্তী, আমি খুনের কেসের আসামি এখনো, এবং সরকারের লজ্জা নেই, কিন্তু সরকার তাদের লজ্জা নেই। এবং এমন হচ্ছে এখন আমি পুলিশকে ভয় পাচ্ছি না, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, এখন পুলিশ আমাকে ভয় পাচ্ছে, অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না। আমি থানা এখানে ওখানে যাতায়াত করছি, মানে অসততা কতটা যায়, এবং এটা তলা পর্যন্ত প্রতিদিন প্রমাণ হচ্ছে এবং ভয়ঙ্কর একটা প্রেশার তৈরি করা হচ্ছে। এটা কাটলে দেখবেন আবার মানুষ যখন মনে করবে অ্যাটিজ, এই যে 41-46 ইত্যাদি বড় অংশের মধ্যে ভয় আছে, ভয় চাপে ওদিকে আছে, সেটা কেটে গেলে তখন দেখবেন এই ফিগারটা আপনি আরো 1 মাস পরে করবেন, আবার 2 মাস পরে করবেন। আমাদেরও লক্ষ্য হবে এইটাই, আমরা যেন আমাদের যে সাধারণ মানুষ তার কাছে যদি কোনো ভুল বার্তা থাকে সেটা আমরা কিভাবে কারেক্ট করব, সেটা আমাদের কাজ। শাসক দলের অবশ্যই করণীয় কর্তব্য হচ্ছে, তাহলে কি সরকার চালাচ্ছেন যে মাসে 1% ভোট বাড়ে না? কি 5 বছর ধরে চলছেন? এত অসভ্যতা এবং
অন্যায় কাজ করছেন কেন যে মানুষের সমর্থন বাড়ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে? একটা জায়গায় আপনি ফিগার করছেন, সেটা হচ্ছে যে আপনি যে ভোটের সঙ্গে তুলনা করছেন এই 46.67, সেটা ছিল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যৌথ ভোট। সেটা তো তৃণমূল কংগ্রেসের ভোট এবারে বেড়েছে, এবারে এককভাবে 41। তাই তো বলছি 47 এককভাবে 41, মানে আসলে যদি বলেন যে একসঙ্গে লড়ে 19, সেটা 26 মানেনি। আপনি অঙ্কটা মিলিয়ে নিন, ছিল 47, তাই তো 2009। এবার যৌথ কংগ্রেস এবং টিএমসি একসাথে, এবারে টিএমসির 41, কংগ্রেসের 6 যোগ করলে 47, দাঁড়িয়ে থাকলে একই জায়গাতে। আবার আসন সংখ্যাতেও কিন্তু ছিল 19, জোটের সঙ্গী এসইউসি 1 20, কংগ্রেস 6 26, এবারেও দাঁড়িয়ে থাকছে 26। 26 আমরা একাই, বৃদ্ধি কোথায়? 26 আমরা একাই, কংগ্রেস 2, সব মিলিয়ে দিচ্ছে, সব রাসায়নিক গুলিয়ে দিচ্ছে। বিজেপির একটাকে সঙ্গে আমি ধরছি না, এখন বিজেপির একটাকে ধরছি না, ওটা আপনারা আগে যোগ হচ্ছে আপনাদের সঙ্গে একটু। আচ্ছা, এবার আমি মান্নান দাকে আমার পয়েন্ট হচ্ছে 5 বছরে এমন কাজ করেছেন যে মানুষের সমর্থন পাচ্ছেন না। ভাবেন আমার একটি বাক্য, 5 বছরে এমন ভাবে চলেছে যে সমর্থন একটু বাড়লো না, এবং সেই কারণে জবরদস্তি করতে হচ্ছে প্রতিদিন পশ্চিমবাংলায় এত রক্ত শোষণ করেছে যে রক্তক্ষরণ হচ্ছে, মানুষ শান্তি চায়, মানুষ শান্তি চায়। সব বসে বসে হিসেব টিসেব করো কম্পিউটার নিয়ে, আমরা তো গায়ের চাষা, আমরা চাষাদের সঙ্গে না, আপনি এক কথা বলতে পারেন যে সমীক্ষা ভুল, মানে তার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাদের কাজ করো। এই ফিগার অনুযায়ী যেটা সুগন্ধ একটা উদাহরণ দিয়ে গেল, কংগ্রেসের ক্ষতি সবথেকে বেশি, ভোট কমেছে, আসনও কমেছে। ও একটা রেফারেন্স টেনে গেল যে সরকারের উন্নয়ন টুন্নয়ন অমুক একটু প্রশংসা করলো, স্বাভাবিক করতে হবে। তা আমি না বলছি যে তখন এই যে বিজেপির ভোটটা 4%, 11% বেড়ে যাচ্ছে, আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানে একদম গাঁয়া লোকেদের, আমি যেটা বলছি তোমার যে একটা হারমাত সরকারকে হাঁটাবার জন্য মানুষ কিন্তু একটা, তখন যারা ভোট দিয়েছিল আমি দেখছিলাম বুদ্ধিজীবীদের বিরাট একটা অংশ, বিজেপিরও বহু সমর্থক, সিপিএমেরও বিক্ষুব্ধ অংশ, প্লাস কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বকে মনে করেছিল যে একটা সার্বিক জোট, একটা সরকার তৈরি হবে। কিন্তু হারমাতদের হাঁটিয়ে যখন উন্মাদদের নিয়ে এলো, বুদ্ধিজীবীদের একটা অংশ চলে গেল, যারা লেফটের বিরুদ্ধে লড়াই করেছিল তারা চলে গেল, লেফটের বিক্ষুব্ধ গোষ্ঠীরা চলে গেল, বিজেপির যারা এসেছিল বিজেপিতে ফিরে গেল, কংগ্রেসে যারা ছিল কংগ্রেসে ফিরে এসছে। অতএব আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন থাকবে মান্নানদা, সেটা হচ্ছে যে খুব খারাপ সময়ও আপনি জানেন যে এই রাজ্যে 12 থেকে 14% ভোট কংগ্রেসের থাকে। আমি এই সমীক্ষা যদি কিছুক্ষণের জন্য আপনি মনে করলেন যে সঠিক সমীক্ষা, আমি রাজনীতি তো সম্ভাবনা, শিল্প সম্ভাবনা কথা বলছি, 6% নেমে এসছে। আপনার কি মনে হয় যে সার্বিকভাবে জাতীয় যে পারফরমেন্স কংগ্রেসের ইউপিএ 2 এর, সেটা রাজ্য কংগ্রেসের পারফরমেন্স উপর ছাপ তোমরা বলছো 6% নেমেছে, আমি সেটা বিশ্বাস করি না, সেটা তো আমি সেটা বিশ্বাস করি না। আমি বলছি যে রাজ্য কংগ্রেসের উপরে জাতীয় কংগ্রেসের পারফরমেন্স এটা বোঝা, এটা কি বলবেন? জাতীয় কংগ্রেস ইউপিএ 2 এর পারফরম্যান্স এটা বোঝা রাজ্য কংগ্রেসের উপর। অপপ্রচারের শিকার আমরা হয়েছি, 10 বছর ধরে একটা সরকার চালাচ্ছে। শোনো, ইন্দিরা গান্ধীর সময় হয়েছি মারুতি কেলেঙ্কারি নিয়ে, বোফোর্সের সময় হয়েছে অপপ্রচারের শিকার হয়েছি, কখনো কখনো আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়েছে। শুনুন না, বলছি কেন অঙ্কশাস্ত্র বলছে, অঙ্কশাস্ত্র বলছে এইটা যে ঠিক নয়, কারণ কালকে ইউপিতে কার সঙ্গে জোট হবে কি হবে কেউ জানে না, বিহারে কার সঙ্গে কার জোট হবে কেউ জানে না, তামিলনাড়ুতে কার সঙ্গে কার জোট হবে কেউ জানে না, জেল ফেরত আসামি, দুর্নীতির দায়ে ক্ষতিগ্রস্ত মানে শাস্তিপ্রাপ্ত ইয়েদুরাপ্পা বিজেপির সঙ্গে তারা আবার লালুর নামটা ভুলে যাচ্ছেন বলুন। আপনি বলছেন ইয়েদিউরাপ্পার নামে তো কেস চলছে, ও তো সাজাপ্রাপ্ত কয়েদি, ও তো জামিনে বেরিয়েছে, নিয়ে ধরা পড়েছিল, আরে ও তো জেলে সাজাপ্রাপ্ত কয়েদি। আপনি একটা পার্টি আছে স্পেসিফিক প্রশ্নে 2009 ভোটের শতাংশ ছিল 6.2, 2011-তে কমে 4.06। কথা শুনতে পাচ্ছেন না তো? বাঙালির লক্ষণ
এই সমীক্ষা আর শুনতে পাবেন 11% 15 লক্ষ শুনতে পাবেন মানে 4 থেকে যদি আমি আপনি সভাপতি দুর্নীতিদায় জেলে একদম ডাবল ডিজিটে চলে আর যাবে। আপনি বলবেন Double না, figure। জানেন? কি বলবেন? না এটার যে অঙ্কগুলো দিয়েছে যে অঙ্কগুলো এখানে দিয়েছে আচ্ছা আমি হাফিংটন পোস্টের $2 বিলিয়ন কথা বললাম বলে মান্নান এত চটে গেল, এটা কি ঠিক? আমি তো বলিনি $2 বিলিয়ন যে সোনিয়া গান্ধীর কাছে আছে, তো আমি বলিনি, তো হাফিংটন পোস্ট বলেছে। যাই হোক না না যাই হোক, ক্রমাগত চিৎকার করে যাচ্ছে, কি বলবো? আমার ধারণা ছিল ভাই, আমি তো তোমাকে উত্তর দেওয়ার কোনো দাসখত দিয়ে এখানে আসিনি, আমি আমার নিজের কথা বলতে এসেছি। আজকে যে অঙ্কগুলো দিয়েছে এই অঙ্কগুলো যদি মেথোডোলজি ঠিক হয়, এই মেথোডোলজিটা যদি ঠিক হয়, তাহলে আমি সেটা ঠিক কিনা বলতে পারবে, বিশ্বনাথ বলতে পারবে। এই মেথোডোলজি যদি ঠিক হয় তাহলে এই অঙ্কগুলোর মধ্যে কিছু অসামঞ্জস্য দেখা যাচ্ছে। যেমন একটা জায়গায় আমরা একটুখানি আগে দেখেছি যে 49% মানুষ মনে করছে যে নরেন্দ্র মোদীর প্রভাব এই রাজ্যে পড়বে, এই রাজ্যে ভোটের মধ্যে পড়বে। সেক্ষেত্রে একটাও আসন পাওয়া যাবে না, এটা ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, ডাবল ডিজিটে ভোট হয়েছে, কিন্তু সেই এই শূন্যর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। কংগ্রেসের ভোট কমে 6% হয়ে যাবে, কিন্তু সেখানে 2টো আসন থাকবে। এর একটাই ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে কংগ্রেস পুরোপুরি মুর্শিদাবাদ জেলায় সীমাবদ্ধ হয়ে যাবে, মুর্শিদাবাদের বাইরে কংগ্রেসের কোনো অস্তিত্ব থাকবে না। আর এই তৃণমূলের ভোট যেখানে আছে সেইখানেই থাকবে। এটার সাথে প্রতিষ্ঠান বিরোধিতা এবং সারদা, বিশেষ করে সারদা কেলেঙ্কারির যে প্রভাব পড়বে, যেটা জনমত সমীক্ষায় দেখা গেছে, এইটার সামঞ্জস্য আছে বলেও মনে হচ্ছে না। আর কতগুলো জিনিস আছে যেগুলো বলা দরকার, যেগুলো মান্নান অনেকক্ষণ ধরে চিৎকার করছে। সেটা হলো যে এই ভণ্ড ধর্মনিরপেক্ষতা আর লোকে খাচ্ছে না। এই যে নির্লজ্জ মুসলমান তোষণ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ধে বলল চুরির অপরাধ দেখা যাবে না, আগে তার কোন ধর্ম সেটা দেখতে হবে। সে মুসলমান হলে তাকে চুরির অপরাধ দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। আপনি বলেছিলেন মুসলমানরা ছাড়াই আমরা দেশ চালাতে পারবো, এটা বলেছিলেন। আমি কয়েকটা খুব সিরিয়াস অবজারভেশন দিচ্ছি। সেটা হলো যে 2011 নির্বাচনের প্রেক্ষিতে যদি আমি রাজনৈতিক মানে বিন্যাস দেখি এই 42টি আসনের, তাহলে কিন্তু লেফটের 8টি আসন পাওয়ার কথা ছিল। আমি যদি এই সম্প্রতি 2013 পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে যদি প্রজেকশন রাখি, তাহলে মাত্র 5টি আসন পাওয়ার কথা ছিল। অবশ্যই আপনি এটা নিয়ে তর্ক করতে পারেন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যদি বলি, তাহলে সেই কনটেক্সটে 13টি আসন পাওয়া কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সাম্প্রতিক যে প্রবণতাগুলো দেখছি আমি, যেখানে 70% না, লেফটে এগেইনস্টে 70% ভোট পড়ছে, কোন কোন জায়গায় পুরসভাতে 11% ভোট পেয়ে বিজেপি লেফটকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সেই কনটেক্সটে যদি আমি বিচার করি, তাহলে বামেদের 13টি আসন পাওয়াটা আমার কাছে মিরাকল মনে হচ্ছে। এবং দ্বিতীয় যে আমার অবজারভেশন, 34 মানে মানে আমি পঞ্চায়েত নির্বাচনে 37% ভোট বামেদের ছিল, তা সত্ত্বেও বামেরা মাত্র 5টি লোকসভা কেন্দ্রে সামগ্রিকভাবে এগিয়ে ছিল। যদি ভোটের পার্সেন্টেজ 37 থেকে কমে 34 হয়, তারপরে বাম যদি 13টি আসন পায়, সেটা কিন্তু অবশ্যই মিরাকল। এবং অবশ্যই আমি বলবো যে সেক্ষেত্রে কোনো একটি কমিউনিটির কনসলিডেশনের সম্ভাবনা থাকবে, যে এমন বেশ কিছু কনস্টিটিউয়েন্সি থাকবে, হয়তো দেখা গেল মাইনরিটি ভোটটা কনসলিডেট হয়েছে বামেদের পক্ষে টু ডিফিট দ্য টিএমসি। আচ্ছা, আমি প্রথমে একটু সুখেন্দু বাবুকে একটা জিনিস একটু সংশোধন করে দিতে চাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যখন নেহেরু নিয়েছিলেন, তখন উনি জনসংঘ ছিলেন না, জনসংঘ তৈরি হয়নি, হিন্দু মহাসভাতেও ছিলেন না, জনসংঘেও ছিলেন না। আচ্ছা, এখানে এইবারে আপনাদের আমি একটু বলে নিই, এখানে আপনারা যে প্রজেকশনটা যেটা দেখাচ্ছেন, সেই প্রজেকশন অনুযায়ী যেটা রেজাল্টটা আপনারা যেটা আনছেন এবং আমরা আলোচনা করছি, প্রথমেই আমরা একটা ভুল জায়গায় আলোচনাটা করছি। সেটা হচ্ছে পঞ্চায়েত পুরসভা দিয়ে লোকসভা নির্বাচনের হিসেব করা উচিত নয়। তার কারণ পঞ্চায়েত পুরসভায় প্রথমত লোকাল ইস্যুস থাকে, সাংগঠনিক দুর্বলতা, ব্যর্থতা, প্রশাসনিক ব্যবহার ইত্যাদি থাকে, এবং রাজনীতিটা সম্পূর্ণ অন্যরকম থাকে। আজকের রাজনীতি যেই 49% মানুষ মনে করছেন নরেন্দ্র মোদীর প্রভাব হতে পারে, এই 49% মানুষের এই মনে করাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, যেটাকে পঞ্চায়েত
পঞ্চায়েত এবং পুরসভা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখানে আপনি দেখুন টিএমসি 41% ভোট পাচ্ছে, তার কিন্তু একা লড়ে ভোট বেড়েছে মানে আপনাদের সমীক্ষা অনুযায়ী, কিন্তু এই কংগ্রেসের যে 6% হচ্ছে এবং বিজেপির 11% হচ্ছে, বামেদের ভোট যে 41% থেকে 34% হচ্ছে, এই ব্যাখ্যাটা আপনি কিভাবে করবেন? বামেদের এই যে ভোটটা কমলো তার 1% যাচ্ছে তৃণমূলে, আর 1% কি বিজেপিতে যাচ্ছে? কংগ্রেসের এই যে ভোটটা কমলো, কংগ্রেসের 1% কি বিজেপিতে যাচ্ছে? এই বিজেপির যে 5-6% ভোট বাড়ছে, এই ভোটটা কার ভোট এইটা বুঝতে হবে। খালি ওই মুসলিম কনসলিডেশন বা হিন্দু কনসলিডেশন ওইভাবে কিন্তু বিচার করলে চলবে না। এবং বামপন্থীরা যে না, আমি একটা পুরসভা নির্বাচনে রাতারাতি জেলাগুলোর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন, না রাজনৈতিক পরিস্থিতি না, রাজনীতিটা পাল্টে, আমি তো অন্তত রাজনীতিটা পাল্টে এমন কোন অবস্থায় আমি কোরিলেশন পাইনি যেখানে পঞ্চায়েত পুরসভা নির্বাচনের থেকে টোটালি আলাদা রাজনীতিটা পাল্টে। আমার সময় একেবারে শেষ, এই বিতর্ক থাকবে, আমার সময় একেবারে শেষ। সুখেন্দুদা দুঃখিত, আমার সময় শেষ। আমি দর্শকদের আবার একেবারে এই অনুষ্ঠান শেষ করতে করতে জানিয়ে দেব, সেটা হচ্ছে এই জনমত সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের পাওয়া আসন 19, সেটা এই জনমত সমীক্ষায় এসেছে 26। বামেরা 15টি আসন পেয়েছিল 2009, এবার 13টি আসন পেতে পারে এই সমীক্ষা অনুযায়ী। কংগ্রেস 6টি আসন ছিল, 2টি আসন হতে পারে কমে। বিজেপি 1টি আসন ছিল, 0 দেখানো হচ্ছে এই সমীক্ষায়, এবং অন্যান্যরা 1টি আসন পেয়েছিল, 1টি থাকবে। একেবারে আপনারা জানিয়ে রাখি 28শে ডিসেম্বর 2013 থেকে 12ই জানুয়ারি 2014 অবধি এই সমীক্ষা করা হয়েছে 4877 জনের জন্য। প্রতি মাসে ফেব্রুয়ারি মার্চে এই জনমত সমীক্ষা এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির যৌথ জনমত সমীক্ষা আমরা চালিয়ে যাব এবং আপনাদের সামনে রাখবো। আপনাদের চোখ থাকুক এবিপি।